আসসালামু আলাইকুম। সাদিক, আপনাকে আমরা পেয়েছি। ইয়েস, ধন্যবাদ। প্রিয় অডিয়েন্স, আমরা আজকে আমাদের লাইভ শুরু করতে যাচ্ছি। গ্রিন সোসাইটি বাংলাদেশ, স্কুল অফ এইচআরডি এবং উদ্যোক্তা ফোরাম বাংলাদেশ দেশি উদ্যোক্তাদের নিয়ে যৌথ আয়োজনে আমাদের আজকে 13তম ওয়েবিনার সিরিজ। আর 13তম পর্বে আমরা আজকের বিষয় রেখেছি ক্যাপিটাল মার্কেট, মূলধন বাজার। আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন যে তাদের মূলধন নিয়ে সমস্যা হচ্ছে, মূলধন বাজার নিয়ে সমস্যা হচ্ছে। মূলধন বাজার হতে তারা কি করে উপকৃত হতে পারে সেটাও তারা বুঝতে পারছে না। তো আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের জন্য আজকে আমাদের সাথে রয়েছেন জনাব নূর মোহাম্মদ বাবু, সিইও এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর, স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ এনামুল হক, ব্রাঞ্চ ম্যানেজার, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, এবং আছেন জনাব কবির সাদিক, হেড অফ ইনভেস্টমেন্ট ব্যাংকিং, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড। আমরা আশা করছি আমাদের অডিয়েন্সরা আজকে নানাভাবে উপকৃত হবেন। এই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আপনাদের অনেক জানা রয়েছে, অনেক কিছু অজানা রয়েছে। আপনারা প্রশ্ন করে সেগুলো উত্তর নিতে পারেন। আর ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য কি কি সুবিধা রয়েছে এখানে, এই প্রশ্নগুলোর উত্তর পাবেন। আমাদের সাথে রয়েছে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের সিইও। এই শেয়ার বাজার রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো ঝামেলা থাকে, আজকে সব সলভ করে নেবেন আশা করছি। সো আমি প্রথমেই আসি, নূর মোহাম্মদ বাবু, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি গ্রিন সোসাইটি বাংলাদেশ লিমিটেডকে এবং যে গেস্ট আছে আজকের সাদিক ভাই এবং এনামুল ভাই, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের শুরুতে আমরা আসলে একটু জানতে চাই, এই যে আপনি এখন স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। সো এই পর্যায়ে তো এমনিতে আসেননি, সে ছোটবেলা, তারপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পেরিয়ে এই পর্যায়ে এসেছেন। আপনার এই যাত্রাটাকে খুব সংক্ষেপে যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলেন, তাহলে সম্ভবত অডিয়েন্স অনেক খুশি হবে। থ্যাংক ইউ। আর আমার বার্থ প্লেস হচ্ছে চিটং, আগ্রাবাদে। আমি আগ্রাবাদে ব্রড আপ, আগ্রাবাদের লোকাল ছেলে বলা যায়। আমার স্কুল আল জাবের ইনস্টিটিউট, যেটা আগ্রাবাদে অবস্থিত। দেন আমি এইচএসসি কমপ্লিট করি চিটং কমার্স কলেজ থেকে, গভর্নমেন্ট কমার্স কলেজ। দেন বিবিএ করি চিটং ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট থেকে, এবং এমবিএ করি মেজর ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট থেকে চিটং ইউনিভার্সিটি। দেন আমি একটা ব্যাংকে জব করি ফিউ মান্থ, 3 to 4 মান্থ। ব্যাংক সুইচ করে দেন আমি আমার ভালোবাসার জায়গা ক্যাপিটাল মার্কেটের কর্ডিয়াল সিকিউরিটিজ লিমিটেডে জয়েন করি ট্রেনিং অফিসার হিসাবে 2009। কর্ডিয়াল সিকিউরিটিজে 2.5 বছর জব করার পর দেন আমি কর্ডিয়াল সিকিউরিটিজ লিভ করে একেখান গ্রুপে জয়েন করি, ওখানে সেকেন্ড ম্যান হিসেবে জয়েন করি, ব্রাঞ্চ সেকেন্ড ম্যান। দেন 2012তে জয়েন করি রিলায়েন্স ব্রোকারেজ এন্ড সার্ভিস, হেড অফ দ্য ব্রাঞ্চ হিসেবে। ওখানে প্রায় 3 বছর সার্ভ করার পর 2015 থেকে স্মার্ট শেয়ার সিকিউরিটিসে আছি অ্যাজ এ সিইও হিসেবে। এই আমার সংক্ষিপ্ত যাত্রা, ক্যারিয়ার কি। অনেক অনেক ধন্যবাদ। একই রকম আমরা জানতে চাচ্ছি আমাদের মিস্টার মোহাম্মদ এনামুল হকের কাছে, যে আপনিও একটা অর্গানাইজেশনের ব্রাঞ্চ ম্যানেজার। সো আপনার শৈশব, কৈশোর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পেরিয়ে আপনি এই জায়গায় এসেছেন। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি সংক্ষেপে আপনার এই যাত্রাটা শেয়ার করতেন। আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে, মিউট হয়ে আছে। অনেক ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাই তানভীর স্যারকে, তানভীর ভাইয়ের এত চমৎকার একটা প্রোগ্রামের জন্য। আর আমার নিজের ব্যাপারে যদি বলতে হয়, আমি টাইগার পাসে আমার জন্ম, যে চট্টগ্রাম শহরে টাইগার পাসে। আমি বাংলাদেশ রেলওয়ে স্কুলে পড়াশোনা করি। রেলওয়ে স্কুল থেকে কমার্স কলেজ,
কমার্স কলেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ছিল তখন। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে বিবিএমবিএ করে দেন আমি ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, তারপরে প্যাসিফিক জিন্সে আমি আমার কেরিয়ার প্রথমে শুরু করি। প্যাসিফিক জিন্স ইপিজেটে। প্যাসিফিক জিন্সে খুব অল্প সময় চাকরি করার পরে শিপিং লাইনে চলে আসি। শিপিং লাইন ওখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ছিলাম, একটা মাদার কোম্পানিতে। মাদার কোম্পানি থেকে আমি আবার সুইচ করি যে আমার খুব পছন্দের জায়গা ক্যাপিটাল মার্কেট। তো ক্যাপিটাল মার্কেটে আমার শুরু হয় কোভিড সিকিউরিটিজ দিয়ে। আমি কোভিড সিকিউরিটিজ এর ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। কোভিড সিকিউরিটিজ এর পরে একটা মার্চেন্ট ব্যাংক গ্রিন ডেল্টা ক্যাপিটাল, সেটার পোর্টফোলিও ডেপুটি ম্যানেজার ছিলাম। সেখান থেকে ফার্স্ট সিকিউরিটি ক্যাপিটালের ব্রাঞ্চ ম্যানেজার চট্টগ্রাম, ফার্স্ট সিকিউরিটি ক্যাপিটাল ব্রাঞ্চ ম্যানেজার, দেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট আগ্রাবাদের ম্যানেজার হিসেবে এখন কাজ করছি। তো আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আমি গত 12 বছর ধরে ক্যাপিটাল মার্কেটে আছি। হ্যাঁ, প্রথমে নিজে ব্যবসা করতাম, এখন পুরো প্রফেশন। আর ক্যাপিটাল মার্কেট রিলেটেড বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও আমার কিছু কোর্স করা আছে। আর আইসিএম এ কিছুদিন পড়াশোনা করেছি। আবার বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের উপর কম বেশি যত ধরনের কোর্স হয় আর কি, বিভিন্ন টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, আলহামদুলিল্লাহ সবগুলা করা হয়েছে। এ হচ্ছে আমার সংক্ষিপ্ত বায়োগ্রাফি। ধন্যবাদ তানভীর ভাই, অনেক ধন্যবাদ। মিস্টার সাদিক, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আর আপনার জন্য একই অবস্থা, আপনি তো এখন স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড এর হেড অফ ইনভেস্টমেন্ট, আর এই পর্যায়ে এসেছেন সেই শৈশব কৈশোর ইউনিভার্সিটি পেরিয়ে। সো ছোট করে যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার এই যাত্রাটা শেয়ার করতেন। সবাইকে ধন্যবাদ। সবার আগে আমি ধন্যবাদ জানাবো আমার স্যারকে, মোহাম্মদ হায়দার আলী স্যারকে। আমি জানি না অন্য যারা দেখছেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি হচ্ছি যে স্যারের মানে একদম আমাদের প্রথম দিনের ক্লাস থেকে স্যার বিবিএ কোর্সটাই শুরু হয়েছে স্যারের হাত দিয়ে। সো বিবিএ পরবর্তী এমবিএ যাই বলি না কেন, স্যার হচ্ছে কি আমার রোল মডেল। তো সারা জীবন স্যারের সাথে ইউনিভার্সিটি লাইফে যেভাবে কাজ করছি এবং আজকে এই সুযোগটা, এই যে প্ল্যাটফর্মটাতে স্যার আমাকে ভালো সুযোগ দিয়েছে, এই জন্য স্যারের কাছে আমি আসলে অনেক অনেক প্রিভিলেজ। স্যারকে বারবারই বিবিএ বলতেছিলাম যে স্যার আমি আসলে অনেক প্রিভিলেজ। তো সংক্ষেপে যদি আমার পরিচয়টা বলি, আমার জন্ম হচ্ছে ঢাকাতে, স্কুল কলেজ হচ্ছে ঢাকাতে কিংবা গভর্নমেন্ট হাই স্কুল এসএসসি পাস করে, আর ইন্টার পাস করে হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। এরপরে ইউনিভার্সিটিতে চট্টগ্রাম ইউনিভার্সিটি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে চান্স পাই 2004 সালে। ওখান থেকে বিবিএ এমবিএ কোর্স কমপ্লিট করে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং মেজর। তারপরে পড়াশোনা শেষ করে চট্টগ্রামে একটা শিপিং কোম্পানিতে জয়েন করি ফাইন্যান্স ডিপার্টমেন্টে, একটা লোকাল মাল্টিন্যাশনাল কোম্পানি এনজিএইচ এ। ওখানে ছিলাম 2 বছর। তারপরে ঢাকাতে শিফট হয়ে যাই। ঢাকাতে শিফট হয়ে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্টসে জয়েন করি ক্যাপিটাল মার্কেটে। ওখানে প্রাইমারি মার্কেট সার্ভিসে কাজ করতাম, প্রায় 6 বছর ওখানে কাজ করেছি। মূলত ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর প্রাইমারি মার্কেট এই দুটো ডিপার্টমেন্টে বেশি ফুল টাইম কাজ করা হচ্ছে। লঙ্কা বাংলা থেকে বের হয়ে প্রথমে জয়েন করেছি এনডিবি ক্যাপিটাল, শ্রীলঙ্কান বেসড ইনভেস্টমেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক। ওখানে কিছু কাজ করার পরে তারপরে গত বছর স্ট্র্যাটেজিক ফাইন্যান্স স্টার্টআপ করি, ওখানে জয়েন করি। তো এই পথ চলাতে লঙ্কা বাংলাতে এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্স দুই জায়গাতেও আমার মানে ইমিডিয়েট সুপারভাইজার বা বস ছিলেন হচ্ছে আমাদেরই আর বড় ভাই আমার ডিপার্টমেন্টের আদার মাহমুদ চৌধুরী। তো লঙ্কা বাংলাতে ওনাকে যেমন আমি আমার সিনিয়র হিসাবে পেয়েছি, বড় ভাই হিসাবে পেয়েছি, ঠিক তেমনি স্ট্র্যাটেজিক ফাইন্যান্স যখন জয়েন করলো সিনিয়র হিসাবে, তখন আমাকে নিয়ে আসলো আর কি স্ট্র্যাটেজিক ফাইন্যান্সে হেড অফ ইনভেস্টমেন্ট। তো পথ চলাতে মোটামুটি সবসময় ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কেউ না কেউ আমার সাথে ছিল। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ক্যাপিটাল মার্কেটের চলা। অনেক অনেক ধন্যবাদ। আবার ফেরত আসি জনাব নূর মোহাম্মদ বাবু আপনার কাছে।
আপনি তো স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ এর সিইও। সো আপনার এই অর্গানাইজেশন সম্পর্কে যদি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন, তারা কিভাবে আপনার অর্গানাইজেশনের মাধ্যমে উপকৃত হতে পারেন, ক্যাপিটাল মার্কেট আপনার অর্গানাইজেশন কিভাবে ভূমিকা রাখছে? ধন্যবাদ স্যার। আসলে বর্তমান যে অবস্থা, দেশের যে প্যান্ডেমিক সিচুয়েশন, আপনারা সবাই জানেন আমার 2 মাসের মতো আমাদের ক্যাপিটাল মার্কেট বন্ধ ছিল। তো এরপরে আমরা আবার নতুন করে শুরু করেছি আমাদের যাত্রা, এবং রেগুলেটরসদের অনেক চেঞ্জ এসছে এখন। তো স্মার্ট শেয়ার সিকিউরিটিজ মূলত চিটাগং স্টক এক্সচেঞ্জের ট্র্যাক হোল্ডার। আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি, জেনারেলি বিও অ্যাকাউন্ট ওপেনিংটা, আমাদের নিজস্ব ডিপি আছে। আমরা ক্লায়েন্টকে বিভিন্ন যে প্রাইমারি মার্কেটের যে আইপিও গুলো আসছে নতুন নতুন, এখন আইপিও গুলোতে কন্ট্রিবিউট অ্যাপ্লাই করার জন্য আমরা সাজেস্ট করছি ভালো ভালো আইপিও গুলোতে। যেন আপনারা একটু জেনে থাকবেন যে গত 15ই মে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন কমিশন দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে ওনাদের একটা মেসেজ ছিল যে যে সকল আইপিও এখন আসবে তো যাচাই বাছাই হয়ে যাবে অ্যাপ্রুভালের আগে, পরে আর কিছু থাকবে না। তো এর মধ্যে প্রায় 11টা কোম্পানি যারা লিস্টেড হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, ওদেরকে রিজেক্ট করা হয়েছে বিকজ অফ তাদের অ্যাকাউন্টেবিলিটি ছিল না, তার অ্যাকাউন্টসে অনেক রকমের ফল্ট ছিল। তো এখনকার মার্কেটের সাথে লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্স মার্কেটের সাথে কোনো তুলনা করা যাবে না, এটা আমি বিশ্বাস করি। তো এই জায়গায় আমি বলবো এখন ইনভেস্টমেন্ট যারা করতে চাচ্ছে তাদের জন্য, যারা আইপিও করবে তাদের জন্য ভালো। তো সেকেন্ডারি মার্কেট আসতে চাচ্ছে তারা একটু জেনে বুঝে, কথাটা আমরা বারবার বলি, জেনে বুঝে বিনিয়োগ করুন। কেন বলি কথাটা, এটা কিন্তু খুব রিস্কি একটা জায়গা ক্যাপিটাল মার্কেট, খুব পিচ্ছিল বলবো আমি। ক্যাপিটাল মার্কেট সবার জন্য না, যারা স্কিল পারসন, যারা মার্কেট বুঝে, যারা নলেজ রাখে ক্যাপিটাল মার্কেট নিয়ে, তাদের জন্য ক্যাপিটাল মার্কেট। আমরা গতানুগতিক সবাইকে ক্যাপিটাল মার্কেট ইনভাইট করি না, কারণ এই মার্কেট হাই রিস্ক। কিছু গল্প আছে, আপনিও আপনার স্যারের মুখ থেকে শুনেছিলাম একটা গল্প, যে বানরের গল্প সবাই বলে, এটা এক্সাম্পল সবাই দেয়। আসলে এটা এক সাইডে, অন্য সাইডে একটা বিহাইন্ড দ্য সিন একটা গল্প থাকে। আমরা যেটা ফেস করেছি, আমি যেহেতু এই ফাইন্যান্স রিলায়েন্স ব্রোকার ইনস্টিটিউট ছিলাম আগে, তো আমরা কিন্তু আমরা চাই না যে কোনো ক্লায়েন্ট লোন নিয়ে সাফারার হোক। যেমন আমার স্মার্ট শেয়ার সিকিউরিটিতে কোনো লোন প্রোভাইড আমরা করি না, বিকজ অফ আমার লাস্ট 12 ইয়ার্স এর মধ্যে লাস্ট যে 7 ইয়ার্স আমি যে কোম্পানিগুলো কাজ করেছি, আমি লোন প্রোভাইড করেছিলাম। লোন প্রোভাইড করতে গিয়ে অনেক মানুষের কান্না, অনেক হতাশা, অনেক দেখেছি। দেখতে দেখতে আমরা আসলে নিজেদের বিবেকের কাছে আমরা বিবেকের তাড়নাই। আমি যখন স্মার্ট শেয়ার দায়িত্ব নিয়েছিলাম, আমি ফার্স্ট ইয়ার ছিল আমি কাউকে লোন প্রোভাইড করব না, যার ফলে লাস্ট 5 ইয়ার্স স্মার্ট শেয়ারে আমার কোনো রকমের কোনো ক্লায়েন্টের সাথে কোনো রকমের কি বলে যে মিসকমিউনিকেশন বলেন, যাই হোক কিছু হয়নি, কোনো শর্ট সেল করতে হয় নাই। তো এটা আমার স্ট্র্যাটেজি। এটা আসলে আমি বলবো না যে লোন কেউ ইউজ করিয়েন না, অথবা মার্জিন লোন ইউজ করলে ক্ষতি। মার্জিন লোন অনেক গেইনে করেছে, আমার দেখা অনেকে অনেক গেইনে করেছে। তো মার্জিন লোনের ইউজটা জানতে হবে, সবাই সেটা জানে না। সবাই করে কি মানে আমাদেরকে কি বলবো, এত ফোর্স করছে যে মার্জিন দেন, ভাইয়া মার্জিন দেন, ভাইয়া দিন রাত ফোন। কিন্তু এই ক্লায়েন্টটা কিন্তু একটা ইন দ্য টাইম কিন্তু যখন মার্কেট ক্রাশ করে, তার নিজের ক্যাপিটালও যায়, পাশাপাশি কিন্তু হাউসের ইনস্টিটিউটগুলোর এই যে লোনটা দিয়েছে ওটাও কিন্তু ওটা হুমকির মুখে পড়ে যায়। তো এই মুহূর্তে স্মার্ট শেয়ার সিকিউরিটিজ আমি বলবো, আমরা চিটং এর ট্র্যাক হোল্ডার, আমরা চাই সঠিক বিনিয়োগকারী যারা, সবাই না, আমি সবাইকে এনকারেজ করি না। আমি কোনোদিন কাউকে বলি না যে আপনি আসেন ক্যাপিটাল ইনভেস্ট করেন, না, আমি এটা যাই না। আপনি জানেন বুঝেন, ক্যাপিটাল মার্কেট নিয়ে স্টাডি করেন, দেন আপনি আসেন ক্যাপিটাল মার্কেটে, মোস্ট ওয়েলকাম। এরপর আপনি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেন, আর পোর্টফোলিও সাজান, এসে হাই রিস্কে এসে দুমদাম কিনে বাজারটাকে নিজেই নিজের ডিসিশনে ভুল ডিসিশন নেই, পরে গিয়ে বলে যে আমি তো শেয়ার বাজারে গিয়ে শেষ হয়ে গেলাম। কিন্তু আমার কাছে এমনও কিছু ক্লায়েন্ট আছে যারা 2008 থেকে
ক্যাপিটাল মার্কেটে আছে, স্টিল আছে আমার ক্লায়েন্ট, এবং তারা খুব ভালো প্রফিট নিয়ে আছে। তাদের ক্যাপিটাল সব তারা তুলে তারা প্রফিট নিয়ে তারা ব্যবসা করছে, এরকম অনেকেই আছে। তো এটা আসলে সম্পূর্ণ নলেজের ব্যাপার। কারণ আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের বিও অ্যাকাউন্ট আছে অলমোস্ট 27 লাখের মতো। বাংলাদেশের পপুলেশন কত? অ্যাপ্রক্সিমেট 18 ক্রোর। 18 ক্রোরের মধ্যে 27 লাখ, পার্সেন্টেজটা কিন্তু খুবই কম, 2% চেয়েও কম। কেন? এটা কারণ হচ্ছে ক্যাপিটাল মার্কেট নট ফর অল, সবার জন্য না। ক্যাপিটাল মার্কেটে আসতে হলে আপনাকে অনেক বেশি নলেজেবল হতে হবে। এখানে আসলে যে আপনি আসবেন, কিনবেন, কিনে লাভ করে ফেলবেন তা কিন্তু না। তো এটাই। আর একটা ব্যাপার হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এই মার্কেট থেকে কি অপরচুনিটিস নেওয়া যায় বর্তমান প্রেক্ষাপটে। তো ওটা আমার ক্ষেত্রে আমার 3টা পয়েন্ট অফ ভিউ দিয়ে বলবো। প্রথম হচ্ছে যারা বিনিয়োগকারী, বর্তমান সিচুয়েশন তারা কি পেতে পারে মার্কেট থেকে। তো আপনারা জানবেন যে একটু আগে যে বললাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে অনেক ম্যাসিভ চেঞ্জ আসছে, অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে। এর মধ্যে জ্যাট ক্যাটাগরি নিয়ে অনেক কিছু ক্যাটাগরাইজ হচ্ছে। জ্যাট ক্যাটাগরির সেটেলমেন্ট ক্যালেন্ডারটা চেঞ্জ করা হয়েছে। তারপর ব্রাঞ্চ ওপেনিং করা, ব্রাঞ্চ দেশের বাইরে ব্রাঞ্চ করার পারমিশন দেওয়া হচ্ছে আবার এখন। এছাড়াও সবচেয়ে যেটা বেশি চেঞ্জ আসছে সেটা হচ্ছে বন্ড মার্কেট নিয়ে কাজ হচ্ছে বেশি। আমি নিজেও বন্ড মার্কেট নিয়ে কাজ করছি লাস্ট 3 মাস ধরে। তো বন্ড মার্কেট নিয়ে একটা ম্যাসিভ চেঞ্জ আসবে বাংলাদেশে। এবং এসইসির আরেকটা সার্ভিস বলা যায়, এটা হচ্ছে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডটা হচ্ছে ওখানে বন্ড, তারপর আপনার প্রাইভেট প্লেসমেন্ট, প্রেফারেন্স শেয়ারগুলো ট্রেড হবে। একসময় বন্ড কিন্তু কিনতে পারতো কারা? একটা লিমিটেড পার্সন বন্ড কিনতে পারতো। এখন কিন্তু বন্ডটা ট্রেডেবল হয়ে যাচ্ছে। সামনে আসতেছে যে আপনার বন্ড ট্রেড করা যাবে। চাইলে আপনি বন্ডকে ক্ষুদ্র ক্ষুদ্র বাজারে সেল করে ক্যাশ করতে পারবেন, বন্ড কিনতে পারবেন খুব ইজি ভাবে। তো বন্ডের ব্যাপারটা কিন্তু খুব বেশি চেঞ্জ আসবে বাংলাদেশে, যেটা আগে ছিল না। লিস্টেড আমাদের 2টা কোম্পানি ছিল বন্ড, একটা হচ্ছে আইবিবিএল বন্ড, আর একটা এসিআই জিরো কুপন বন্ড ছিল। জিরো কুপন বন্ডটা, এসিআই জিরো কুপন বন্ডটা মেয়াদ শেষ, ওটা ম্যাচিউর হয়ে গেছে। আইবিবিএল বন্ডটা মনে হয় 10 বছর মেয়াদি, এটা মনে হয় আগের 2 বছরের মধ্যে এটা আপনার মেয়াদ শেষ হবে। তো বন্ড মার্কেট নিয়ে আমাদের একটা ম্যাসিভ চেঞ্জ আসবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে, এটা আমি এখনই দেখতে পাচ্ছি। এটা আসলে অনেকে হয়তো জানে না কি হচ্ছে বিহাইন্ড দ্য সিন। বিশাল একটা প্ল্যাটফর্ম হচ্ছে। এবং আরেকটা ব্যাপার খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে 24 আওয়ার্স ট্রেড হবে বাংলাদেশে। আমরা যেরকম ব্যাংকিং আওয়ারে ব্যাংকে ট্রানজেকশন করি, দেন এই ব্যাংকিং আওয়ার পর আমরা এটিএম বুথ দিয়ে টাকা উঠাই, ঠিক তদ্রুপ বাল্ক ট্রেডগুলো হবে ট্রেডিং পিরিয়ডে। দেন আপনার বাকি সময়তে চাইলে ছোটখাটো ট্রেড করা যাবে। 24 আওয়ার্স ট্রেডের একটা অপশন চালু হচ্ছে সামনে। এ হচ্ছে অবস্থা। তো এই মুহূর্তের সাথে আমরা যদি আগের মুহূর্ত চিন্তা করি, মাঝে মাঝে মার্কেট একটু আপ ট্রেন্ডে যেত, আবার মাঝে মাঝে ডাউন ট্রেন্ডে যেত। কাস্টমার আমাদেরকে ফোন করে, ভাইয়া এই মার্কেট থাকবে, ভাইয়া মার্কেট থাকবে, এটা কি অবস্থা, কতদিন থাকবে? আমি একটা কথাই বলি ভাই, আগের সাথে কোনো কম্পেয়ার করিয়েন না। আগের কমিশনটা অনেক কাজ করেছে, তারা অনেকগুলো লস রুলস রেগুলেশন ক্রিয়েট করেছে। বর্তমান কমিশন এগুলো ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্ট করাতে হচ্ছে আমাদের এখন যে আউটপুটগুলো পাচ্ছি এগুলো মাত্র শুরু। তবে হ্যাঁ, মার্কেট কিন্তু আবার 2010-এর মতো বাবল এই ধরনের কিছু হবে না, ওই ধরনের ম্যাচিউর। আমাদের ক্লায়েন্টগুলো অনেক ম্যাচিউর, ওরাও জানে এই ব্যাপারগুলো। তো ক্যাপিটাল মার্কেটের ফিউচার আমার মনে হচ্ছে জাস্ট একটা ইউ টার্ন হচ্ছে আমাদের এখান থেকে। ভালো একটা ফিউচার আমরা আশা করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো ইনফরমেশন আমরা পেলাম, অনেক আশার বাণীও শুনলাম। আসলে বলতে পারছি না কোন দিকে যায়, পরে হয়তো আরো প্রশ্ন আসলে আমরা আরো আলোচনা করব। সো জনাব মোহাম্মদ ইনামুল হক, আপনি তো প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার। আপনার অভিজ্ঞতা বলুন, আপনার অর্গানাইজেশন কি করছে, কি ভূমিকা রাখছে এই ক্যাপিটাল মার্কেটের জন্য, ক্যাপিটাল মার্কেটকে বাংলাদেশে আরো কার্যকর করার জন্য? আবারও ধন্যবাদ জানাই তানভীর ভাইকে এত চমৎকার একটা প্রোগ্রাম করার জন্য, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তানভীর ভাই, আপনি জানেন যে বাংলাদেশের মার্চেন্ট ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মার্চেন্ট ব্যাংক। আমাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 300 ক্রোর, মানে ওই হিসেবে আমরা সেকেন্ড লার্জেস্ট মার্চেন্ট ব্যাংক আর কি। আর কাজের ক্ষেত্রে যদি বলি যে এখন যে খুব
ভালো একটা কোম্পানি আসছে আমাদের মার্কেটে, সেটা হচ্ছে ওয়ালটন। তো ওয়ালটন মার্কেটে আসার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা আছে, আমরা ওখানে ট্রাস্টি হিসেবে আছি। আর পাশাপাশি আমরা জানি যে রবির মতো একটা কোম্পানি আমাদের মার্কেটের সামনে আসছে, এনার্জি প্যাকের পারমিশন দিয়ে দিছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আর আমরা প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, কনফিডেন্স সিমেন্টের মতো একটা কোম্পানিও কিন্তু প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের হাত ধরে মার্কেটে আসছে। তো আমরা ফাইন্ডিংস করছি যে ভালো কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসার জন্য। আমাদের ঢাকাতে, চিটংয়ে, যেমন আমি নিজেও ওয়েল গ্রুপ, যেটা চিটং এর খুব নাম করা একটা ওয়েল গ্রুপের, ওদের সাথে কাজ করছি যে ওদের একটা কোম্পানিকে নিয়ে আসার জন্য। পাশাপাশি প্রিমিয়ার সিমেন্ট চিটং এ আছে, টিকে গ্রুপের কয়েকটা কোম্পানি। আবার কনফিডেন্স পাওয়ার, যেটা কনফিডেন্স গ্রুপের সিমেন্ট, যেটা সেটা চিটং এর মধ্যে সবচেয়ে ভালো কর্পোরেট অফিসগুলোর মধ্যে একটা। চিটং এর লোকাল কোম্পানির মধ্যে কনফিডেন্স গ্রুপটা বেশ ভালো একটা কর্পোরেট কোম্পানি। সেইখানে আমরা কনফিডেন্স পাওয়ারকে আমাদের এই মার্কেটে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। তো বাবু ভাইকে অনেক ধন্যবাদ। বাবু ভাইয়ের সাথে আমি একটু যদি যোগ করি যে আমাদের মার্কেটের একটু প্রসপেক্ট নিয়ে বলি ভাইয়া, যে আসলে আমরা কেন মার্কেটে আসব। আমাদের জিডিপির সাইজ কিন্তু গত 5 বছরে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, আমাদের জিডিপির হচ্ছে বিলো 15%। আমাদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন, এটা হচ্ছে টোটাল জিডিপির মাত্র, ক্যাপিটাল মার্কেট হচ্ছে বিলো 15%। আর ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে আমরা মোর দেন 60%। হ্যাঁ, এটা অন্য দেশের সাথে আমরা একটু কম্পেয়ার করি, যে একটু সহজ করে বলি যে আমাদের ক্যাপিটাল মার্কেটের কন্ট্রিবিউশন 15%, ইন্ডিয়াতে হচ্ছে 60%, ইউএসএ তে হচ্ছে মোর দেন 80% ক্যাপিটাল মার্কেটের কন্ট্রিবিউশন। এই যে আমরা ক্যাপিটাল মার্কেটের ডিপেন্ডেন্সি কমিয়ে দিয়ে ব্যাংকের উপর ডিপেন্ডেন্সি বাড়িয়ে দিয়েছি, আমাদের বিশাল জিডিপির দেশ, এখন আমাদের ইকোনমি অনেক বড় হচ্ছে। এই ইকোনমিকে আমরা শুধুমাত্র ব্যাংকের উপরে যদি ডিপেন্ডেন্ট করে ফেলি, ব্যাংকের অসম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ব্যাংকগুলো যদি কোনো কারণে কলাপসড করে তাহলে আমাদের পুরো ইকোনমি ধ্বংস হয়ে যাবে, যেটা অলরেডি আমরা কিন্তু কিছু কিছু দেখছি। তো সেই জন্য আমাদের ইকোনমিকে ধরে রাখতে হইলে আমাদের ক্যাপিটাল মার্কেটকে ডেভেলপ করতে হবে। তো এটা হয়তো আমাদের উপরের মহল, গভর্নমেন্ট, ওনারাও রিয়েলাইজ করছে। তো রিয়েলাইজ করার যে ফল স্বরূপ হচ্ছে শিবলি স্যার, ঢাকা ইউনিভার্সিটির, উনি বেশ জ্ঞানী মানুষ, মার্কেট সম্বন্ধে ওনার ক্লিয়ার কনসেপ্ট আছে। উনি মার্কেটে আসছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান হিসেবে। স্যার আসার একেবারে অল্প সময়ের মধ্যে আমরা দেখলাম যে এনার্জি প্যাক গত 5 বছর ধরে মার্কেটে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। সেই এনার্জি প্যাক মাত্র 2 মাসে চলে আসছে, অনুমোদন পেয়ে গেছে। তো এনার্জি প্যাক খুবই ভালো একটা কোম্পানি, আমরা জানি। এনার্জি প্যাক আসছে, ওয়ালটনের পারমিশন হয়ে গেছে, এখন রবি আসতেছে। তো এটার সাথে আরো কিছু ভালো ভালো কোম্পানি যদি আমরা মার্কেটে পাই, এবং আসলে মার্কেটে গুড গভর্নেন্স এর কোনো বিকল্প নাই। একটা মানুষ মার্কেটে আসবে টাকা নিয়ে, পরের দিন যদি ওনার টাকা অর্ধেক হয়ে যায়, এই মার্কেটে কেউ আসবে না। তো সিএনএ টেক্সটাইল, আমরা জানি যে আমাদের মার্কেটে সিএনএ টেক্সটাইল একটা কোম্পানি, সেটা এখন 1 টাকা 1.5 টাকা প্রতি শেয়ারে লেনদেন হচ্ছে। 10 টাকার ফেস ভ্যালু শেয়ার, সেটা এখন 1 থেকে 1.5 টাকা ছিল, এখন 2 টাকা 2.5 টাকা হয়েছে, এবং পুরো কোম্পানির মালিক চলে গেছে দেশের বাইরে। এই সিনারিওতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু ওনাদের প্রত্যেকটা ডিরেক্টরের ব্যাপারে বিশাল জরিমানার ব্যবস্থা করছে। কাঠটলি টেক্সটাইল, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ইতিহাসে প্রথম, আমি জানি না বাবু ভাই এবং সাদিক ভাই আমার সাথে একমত হবে কিনা, যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ইতিহাসে প্রথম এত বড় বড় পানিশমেন্ট হচ্ছে, যেটা দৃশ্যমান। তা আমরা হোপফুল, আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা আমাদের এই মার্কেটকে আমাদের জিডিপি সাইজের সাথে মানিয়ে নিয়ে বড় করতে পারবো। আর তানভীর ভাই, আরেকটা কথা বলি যে আসলে কারা মার্কেটে আসবে, কারা গেইন করবে। হ্যাঁ, আমার কাছে টাকা আছে 10 লাখ, 1 কোটি টাকা আছে, 20 লাখ টাকা আছে, আমি কি মার্কেটে চলে আসবো? তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে একটাই,
এই মার্কেটে হচ্ছে 100% নলেজ নলেজ অ্যান্ড নলেজ বেস। কেউ যদি ওই পরিমাণে নলেজ আর্ন করতে পারে, গেইন করতে পারে, এখান থেকে 10%ও ইনকাম করতে পারবে, আবার 200%ও টাকা গেইন করতে পারবে। এখন নলেজটা কি, একেবারে আমরা যারা ক্যাপিটাল মার্কেটের মানুষ, নলেজের কথা যদি আমি একটু ভেঙে বলি, হ্যাঁ, যে নলেজটা কি, যে ভাইয়া নলেজের কথা বলতেছেন, আসলে নলেজটা কি? নলেজ হচ্ছে আপনাকে ফান্ডামেন্টাল জানতে হবে। আমরা যেটা একেবারে আমরা বলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। হ্যাঁ, আমি জানবো না, জানতে হবে। আমাকে টাকা ইনকাম করতে হলে আমাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। হ্যাঁ, জানতে চাইলে, শিখতে চাইলে কিন্তু শিখা যায়। এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মধ্যে আমি বড় পরিসরে কয়েকটা, একেবারে 2-3টা মানে ইয়ের কথা বলি, বেশি ডিটেলসে যাব না, ছোট করে বলি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মধ্যে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টে কিছু কথা আছে, যে ম্যানেজমেন্টটা কেমন। আমরা বাংলাদেশে জানি যে বাংলাদেশের কোনো একটা কোম্পানির ম্যানেজমেন্ট, যে এই মানুষগুলা, সালমান এফ রহমান, উনি ভালো হোক খারাপ হোক আমরা জানি উনি কেমন মানুষ। আবার এরকম কিছু মানুষ আছে যে আমরা দেখবো যে ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস কারা আছে, হ্যাঁ, ম্যানেজমেন্টে কারা আছে, কর্পোরেট গভর্নেন্সটা কেমন, হ্যাঁ, ওনাদের অন্যান্য যে প্রিভিয়াস হিস্টরি কেমন। এগুলো হচ্ছে কোয়ালিটিভ অ্যাসপেক্ট যদি আমরা চিন্তা করি। আর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট থেকে যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটু দেখি, সেটা হচ্ছে কোম্পানির ইনকাম কেমন, গ্রোথ কেমন, ইপিএস কেমন, হ্যাঁ, নেট অ্যাসেট ভ্যালু, পি কেমন, হ্যাঁ, এই ব্যাপারগুলা আমরা একটু দেখবো যে আসলে একেবারেই মৌলিক, একেবারে ফান্ডামেন্টাল। এগুলো সবাই জানে যে একটা কোম্পানির ইনকাম ভালো হওয়া মানে হচ্ছে সে ভালো ডিভিডেন্ড দিবে, ইনকাম ভালো না থাকলে সে ডিভিডেন্ড কোত্থেকে দিবে। এই ব্যাপারগুলো আমরা একটু দেখবো। আর যদি বড় পরিসরে জানার চেষ্টা করি তাহলে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস, বেশি টাকা ইনকাম করতে হলে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। কোনো মানে না জানার কোনো সুযোগ নাই, টাকা ইনকাম করতে হলে জানতে হবে। আর আরেকটা কথা বলে আমি আমার কথা এখানে শেষ করব। সাদেক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানবো। আমি সাদেক ভাইকে আসলে ওইভাবে সরাসরি কখনো দেখি নাই, কিন্তু আমাদের মার্কেটে উনি বেশ প্রভাবশালী। উনি অনেক অল্প বয়সে আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে চলে গেছে। হ্যাঁ, আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি। আমি মাঝখানে একটু করে বলি যে বাবু ভাইয়ের কথাটা যদি বলি, যে বাবু ভাই হচ্ছে নট অনলি চট্টগ্রাম, আমাদের ক্যাপিটাল মার্কেটে বাবু ভাইকে চিনে না এমন কোন লোক আমার মনে হয় খুব কম আছে। আর ক্যাপিটাল মার্কেটের বাইরে বাবু ভাই কিন্তু এত বেশি সামাজিক সংগঠনের সাথে জড়িত, এবং প্রত্যেকটা সংগঠনে উনি খুব অ্যাক্টিভ, খুব কাছ থেকে কাজ করে। আর সাদিক ভাই আলহামদুলিল্লাহ, সাদিক ভাই অনেকগুলো আইপিও মার্কেটে নিয়ে আসছে, লঙ্কা বাংলার অনেক ভালো পজিশনে ছিল। কোন পজিশনে কাজ করছে সেটা বড় ব্যাপার না, আমাদের ক্যাপিটাল মার্কেটে ওনার অনেক কিছু দিয়েছে উনি, আমি মনে করি আর কি। আর আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে যে পিইর একটা ব্যাপার আছে, যে আমাদের মার্কেটের পি কত। আমরা জানি যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা নিয়ম হচ্ছে বিলো 20 to 15 যদি পি থাকে, পি একেবারে সহজ বাংলায় যদি বলি, পি ইন্ডিকেট করে হচ্ছে মার্কেট বা আইটেম ওভার ভ্যালুড, নাকি দাম কি এটার বেশি আছে না কম আছে। তো পি যদি 15 হয়, সেই মার্কেটে নির্দ্বিধায় ইনভেস্ট করা যায়। এখন আমাদের মার্কেটের পি আমরা জানি যে 12 থেকে 12.5-এর মধ্যে। আমরা ইন্ডিয়ান মার্কেটের পি জানি যে ইন্ডিয়ান মার্কেটের পি হচ্ছে 27। আমরা জানি যে বিশ্বের অন্যান্য অনেক ভালো মার্কেটের পি কিন্তু মানে 20-25 উপরে। সেখানে আমাদের পিটা হচ্ছে একেবারে রিস্ক ফ্রি। হ্যাঁ, তো ওই 15-র নিচে পি মানে 12 আমরা তো ইনভেস্ট করতেই পারি, ইনভেস্ট করার সুযোগ আছে, ইনভেস্ট করার খুব ভালো সুযোগ আছে আমাদের মার্কেটে। তো আমি আর কিছু বলবো না, ধন্যবাদ অনেক তানভীর ভাইকে, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। ধন্যবাদ তানভীর ভাই। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ইনামুল হক, অনেক চমৎকার বিশ্লেষণ। আসলে আলোচনাটা অডিয়েন্স কিরকম উপভোগ করছে আমি জানি না, আমার অনেক ভালো লাগছে, আমি আসলে অনেক উপভোগ করছি। সো এই পর্যায়ে জনাব সাদিক কবির, আপনার কাছে, আপনি তো স্ট্র্যাটেজিক ফাইন্যান্স আর ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর হেড হিসেবে কাজ করছেন, আর আপনার অর্গানাইজেশন ক্যাপিটাল মার্কেটে কেমন ভূমিকা রাখছে, আপনি আমাদের অডিয়েন্সের জন্য
কি এমন সুখবর নিয়ে এসেছেন আজকে আমাদের জন্য আপনার অর্গানাইজেশনের পক্ষ থেকে, আপনি একটু বলুন। ধন্যবাদ। মোস্টলি আমাদের মার্কেটের এখন যে কন্ডিশন আছে এবং মার্কেটে আসলে কোন ধরনের ইনভেস্টরদের আসা উচিত, রিসেন্ট যে প্রেক্ষাপটগুলো আছে, বাবুল ভাই এবং টিপু ভাই দুজনেই সবকিছু কভার করে ফেলেছেন এবং আমরা ওনাদের দুজনের আলোচনা থেকে এটা একদম স্পষ্ট যে আসলে মার্কেটটা এখন আপওয়ার্ড ট্রেন্ডের দিকে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটে এখন ইনভেস্টররা কনফিডেন্স পাচ্ছেন কোনো একটা পরিবর্তনের কারণে বা কোনো একটা পরিস্থিতির কারণে, যে ওভারঅল পরিস্থিতি হয়তো ভালো দিকে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা যদিও বা অনেকটুকু খারাপ, তারপর ক্যাপিটাল মার্কেট কিন্তু একটু ডিফারেন্ট আচরণ করতেছে। এটা মেইন রিজনটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সাথে আসলে ক্যাপিটাল মার্কেটের রেশিও কথা যদি খুব বেশি রেশিও থাকে না, কিন্তু আমাদের ট্রেন্ড হতেছে, আমাদের পাবলিক সেন্টিমেন্ট হতেছে যে যেখানে স্বচ্ছতা দেখবে, যেখানে কর্পোরেট গভর্নেন্স দেখবে, তখনই মানুষের মধ্যে কনফিডেন্স আসবে। একদম খুব সিম্পল ব্যাপার। মানুষ যদি মনে করে যে না এই স্টকটা বা এই মার্কেটটা এখানে বিনিয়োগ করলে আমার টাকাটা আমাকে লাভ দিতে না পারুক, অ্যাটলিস্ট আমার ক্ষতি হবে না, তখনই মানুষ কিন্তু ইনভেস্ট করার জন্য আগ্রহী হয়। তো আলহামদুলিল্লাহ এখন গত 2 মাস ধরে 3 মাস ধরে একটা ভালো পজিশন আছে। আশা করি এটা সামনে দিকে থাকবে। আমি ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে কথা বলি। স্ট্র্যাটেজিক ফাইন্যান্স, আমরা যে মার্চেন্ট নেটওয়ার্কে কাজ করি, এখানে আমরা একটু প্রথম থেকে আমরা 2018 থেকে লাইসেন্সটা অ্যাক্টিভ করি এবং নিশ্চিত আমরা প্রথম থেকে আমাদের টার্গেট থাকে হচ্ছে পিওর ইনভেস্টমেন্ট ব্যাংকিং। যেহেতু আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং ব্যাকগ্রাউন্ডে এবং স্পন্সর ইনভেস্টমেন্ট ব্যাংকিং ব্যাকগ্রাউন্ডে, সো আমরা প্রপারলি আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকিংটাকে ফোকাস করে ব্যবসাটা স্টার্ট হয়েছে। আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে আইপিও, বন্ড এবং যেগুলো হচ্ছে আমরা বলি হাইব্রিড প্রোডাক্ট, দ্যাট ইজ প্রেফারেন্স শেয়ার, জিরো কুপন বন্ড, তারপর অ্যাসেট ব্যাক সিকিউরিটিজ, সুকুক, এই কয়েকটা জায়গাতে আমরা স্পেশালি কাজ করার জন্য আমাদের মুভমেন্ট। যেহেতু এই জায়গাগুলোতে এখনো বাংলাদেশের মার্কেটে অনেক কিছু কাজ করার স্কোপ আছে। গত 8 বছর আমি মার্কেটে জয়েন করেছি 2013 থেকে প্রথম 4-5 বছর শুধু আইপিও করেছি। এর মধ্যে বেশ ভালো কিছু আইপিও আইপিও সব আমার কাছে, আমার সবগুলো আইপিও আমার কাছে সন্তানের মতো, প্রত্যেকে আমার কাছে খুব প্রিয়। তার মধ্যে কিছু কিছু খুব ভালো করেছে, কিছু কিছু খুব অনেকেই খারাপ করেছে বা হাতে এভারেজ পারফর্ম করেছে। বাট আলহামদুলিল্লাহ সবাই একটা জায়গাতে আমি বলতে পারি যে না, প্রত্যেকে অ্যাটলিস্ট কর্পোরেট গভর্নেন্সের জায়গাগুলোতে অনেক বেশি স্বচ্ছতার জায়গাতে চলে আসছে। তাদের লিস্টিং পূর্ববর্তী যে অবস্থা অনেকটা পজিশনে চলছে। আমরা তো আসলে যখন আইপিও তে কাজ করি তখন কোম্পানিটা থাকে একদম স্ট্রেচ, একদম আগোছালো একটা অবস্থাতে আমরা পাই। 1-2 বছর কাজ করার পরে যখন কোম্পানিটা লিস্টেড হয়, এরপরে এখন যখন ওদের পারফরমেন্সটা আমরা অ্যানালাইসিস করি যে আইপিওটা এই যে আমার লিস্টেড যে কোম্পানিটা সেটা কেমন করতে, তাদের সিচুয়েশন এখন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। এবং সবচেয়ে বড় কথা, বাবু ভাই এবং ভাই যে 2013 সাল বা 14 সালের আগে ইউনাইটেড গ্রুপকে আসলে খুব কম মানুষই চিনত। তো আমরা মধ্যে ইউপিজিডি কোম্পানিটা লিস্টেড হওয়ার পরে আমরা এখানে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আজকে কোম্পানিটার এত রেপুটেশন এবং তার যে এই যে শুধু দেশে না, দেশের বাইরেও তার যে রেপুটেশন, এটা কিন্তু কোম্পানিটা লিস্টেড হওয়ার কারণে হয়েছে। তো এই জিনিসগুলো কাছে আসলে আমাদের জন্য খুবই কনফিডেন্সের একটা বিষয় বা আনন্দের একটা বিষয় যে একটা কোম্পানিকে, একটা গ্রুপকে আমরা স্ট্রাকচার করছি। ইউপিজিডি লিস্টেড হওয়ার কারণে শুধু ইউপিজিডি ভালো হয়নি, অন্যান্য কোম্পানিগুলো কিন্তু অনেক বেশি স্ট্রাকচার হয়েছে। আরো অন্যান্য কোম্পানি যারা গত 5 বছর 10 বছর ওদের পারফরমেন্স হয়তো খারাপ হয়েছে বা পুয়ার হয়েছে, কিন্তু কর্পোরেট গ্রুপ স্ট্রাকচারে কিন্তু অনেক বেশি পরিবর্তন এসেছে। তো এইগুলো আমি স্ট্র্যাটেজিক ফাইন্যান্সে যে কাজগুলো বললাম যে আমরা অ্যাসেট ব্যাক সিকিউরিটিজ বা জিরো কুপন প্রেফারেন্সিয়াল নিয়ে বেশি কাজ করতেছি। এর বাইরে থেকে আমরা অ্যাক্টিভলি কাজ করতেছি। আমরা প্রাতিষ্ঠানিকভাবে যে এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে এমএনএ ডিলগুলো খুবই ছোট ছোট হয়। আমরা রিসেন্টলি জাস্ট দুইটা দেখেছি, বড় বড় ডিল হয়েছে। একটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের ডিলটা, আর আরেকটা হচ্ছে যে জিএসকে লিমিটেড। কিন্তু এছাড়াও এর বাইরেও এখন অনেকগুলো কোম্পানির মার্জার অ্যাকুইজিশনের ডিমান্ড ক্রিয়েট হয়েছে। আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা এক্সপেক্ট করতেছি যে নেক্সট 5 বছরের মধ্যে, 5 থেকে 7 বছরের মধ্যে
অন্তত 30 থেকে 40টা আসলে মার্জার অ্যাকুইজিশন, লিস্টেড মার্জার অ্যাকুইজিশন হওয়া উচিত। তো এই মার্কেটটাকে গ্র্যাব করার জন্য আমরা তৈরি হচ্ছি, বেশ কিছু জায়গাতে আমরা অলরেডি এগিয়ে গেছি। এছাড়া বাংলাদেশের সুপিক মার্কেটটা ভাইব্রেন্ট হওয়ার একটা বড় পসিবিলিটি দেখা যাচ্ছে। ইসলামিক ব্র্যান্ডের ব্যাপারে যেমন গ্লোবালি ডিমান্ডটা বাড়তেছে, ঠিক তেমনি বাংলাদেশ মার্কেটেও এটার প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে। আমাদের দেশের অনেকগুলো ব্যাংক গত 2-3 বছর বা 5 বছর হরিজনের মধ্যে কমার্শিয়াল ব্যাংক ইসলামী ব্যাংকে কনভার্ট হয়ে গেছে। ইসলামী ব্যাংকে কনভার্ট হওয়ার পরে তাদের কাছে আসলে বিজনেস মানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি অনেক কমে গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, শুধু ব্যাংকের নিয়ে পাই না, মানুষের মধ্যে এখন দেখা যাচ্ছে শরিয়া বেসড মিউচুয়াল ফান্ড গুলোতে আগ্রহ বাড়তেছে। ইনভেস্টমেন্ট ওখান থেকে আগ্রহ আছে, ফান্ড আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তো এই জায়গাটাতে অনেক বেশি কাজের স্কোপ আছে এবং এই কাজগুলো আমরা করে যাচ্ছি। তবে যেটা স্পেশাল আমি মেনশন করতে চাই, এই কোভিড পরিস্থিতির মাঝখানে আমরা আলহামদুলিল্লাহ 3টা বড় বড় বিজনেস কনগ্লোমারেটের ফিনান্সিয়াল স্ট্রাকচারিং এর কাজ হাতে পেয়েছি। এটা একটা অলরেডি শেষ হয়ে গেছে। কোভিড এর কারণে যেটা দেখা যাচ্ছে ব্যাংকের উপর ইয়ে ছিল, ডিপেন্ডেন্সি ছিল, কিন্তু এই ইকোনমির ডাউনসাইজের কারণে, কোভিড এর কারণে ওপর সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এটা সাস্টেইনেবল আর থাকছে না। তো রিস্ট্রাকচারিং এর কাজগুলো আগে যেটা ছিল যে অনেক বেশি রিল্যাক্টেন্ট ছিল, এখন সেই জায়গা থেকে অনেক বেশি সরে এসেছে এবং তারা প্রফেশনাল জায়গাতে প্রফেশনালদেরকে কাজ করে থাকে। তো ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর কাজটা যেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিং মেইন ফোকাস, আমরা এই জায়গাটাতে বেশি করছি। এখন আমরা অল্প করে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এছাড়া আমাদের কাজের মধ্যে আছে আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করে থাকি। আমরা অলরেডি একটা পাওয়ার প্ল্যান্টের 29% স্টেক অ্যাকোয়ার করেছি, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করেছি, এবং একটা এনডিএফ এরও 20% স্টেক অ্যাকোয়ার করেছি। এইগুলো নিয়ে আমাদের মূলত আমরা খুব বেশি আসলে পোর্টফোলিও ফোকাস না দেখে এই কাজগুলোতে আমাদের বেশি বেশি ফুল ফোকাস দেখি। আমি রিতু ভাইয়ের সাথে বাবু ভাইয়ের সাথে একটা জায়গাতে একটু অ্যাড করবো যে ভাইয়ারা বারবার বলতেছেন যে আপনি যদি না জানেন বা না বুঝেন তাহলে পোর্টফোলিও মার্কেটে আসলে সাস্টেইন করাটা ডিফিকাল্ট। এটা খুবই ট্রু, একদম অনেস্ট একটা ওপিনিয়ন। এবং এটা আসলে আমরা সবাই গত ক্যাপিটাল মার্কেটে সবাই যারা এখানে কাজ করেন না সবাই এটা ফেস করি, যেহেতু শিক্ষিত একজন জানাশোনা ইনভেস্টর আর একজন মানে নলেজেবল না, আপ টু দ্য লেভেল নলেজ নেই, এরকম একটা ইনভেস্টরের মধ্যে আকাশ পাতাল। একজন শিক্ষিত বা ফিনান্সিয়ালি লিটারেট যে ইনভেস্টর আছে, তিনি যেভাবে তার ফিনান্সিয়াল বিহেভিয়ার যেভাবে সেটা একজন আপ টু দ্য নট আপ টু দ্য মার্কেট ইনভেস্টরের কাছ থেকে আসলে ওই জিনিসটা পাওয়া যায়। দেখা যায় যে ভালো স্টক ওটা কেনার পরেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি এক্সিট প্রফিট নেওয়ার চেষ্টা করে, বা অল্প শর্ট টার্ম গেইনের জন্য দেখা যায় যে হয়তো 20 কি কোনো শেয়ারের মধ্যে ইনভেস্ট করে। তাহলে এটা থেকে আমাদের পরিত্রাণের উপায়, এটা থেকে পরিত্রাণের উপায় মেইন জিনিসটা করা যায়। সবাইকে তো আসলে ইনভেস্টরদেরকে তার ফাইন্যান্সে বা বিবিএ করায় ইনভেস্টমেন্ট করতে আসলে তো এটা আশা করাটা আমাদের জন্য ঠিক হবে না। সেক্ষেত্রে আমার সাজেশন থাকে যে যদি আপনি নিজে না জানেন তাহলে এমন কারো সাহায্য নেন, এমন কোন প্রফেশনালের সাহায্য নেন যিনি জানেন। আপনি অ্যাসেট ম্যানেজমেন্টের কোম্পানির কাছে সাহায্য নেন, ডিস্ট্রিবিউশনের পোর্টফোলিও ম্যানেজার আছে তাদের সাহায্য নেন। এখানে সাহায্য নিতে শিখতে আসলে কোনো দোষের কিছু নেই। এখানে নিতে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আমাকে অনেকটুকু কস্ট বেয়ার করতে হচ্ছে, বাট এইটাই কিন্তু আপনাকে ইভেন্চুয়ালি শিক্ষিত হতে, ফিনান্সিয়ালি লিটারেট আর ফিনান্সিয়ালি লিটারেটটা শুধু টোটালি ডিফারেন্ট। আমরা এখনো আমি যেটা আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম যে ব্যাংকে যাওয়ার আগে চিন্তা করি ওই ব্যাংকের অমুক ব্রাঞ্চে আমার কোনো বন্ধু আছে কিনা বা আমার কোনো পরিচিত আছে কিনা। কেন? কারণ ব্যাংকিং এর বা মানি ট্রানজাকশনের সময় সবসময় একটু লেস কনফিডেন্স ফিল করি। তো সেম টু সেম কম্পিউটার মার্কেটে কিন্তু ব্যাপারটা আপনি কিন্তু সবকিছু জানেন না বা জানবেন। ইনফ্যাক্ট আমরা যারা প্রফেশন এখানে অনেক বছর ধরে কাজ করতেছি সবাই কিন্তু সবকিছু সম্পর্কেও জানি, কিন্তু প্রিন্সিপাল কিছু ব্যাপার আছে যেটার জন্য আসলে যারা সবসময় প্র্যাকটিস করতেছে, যারা সবসময় কাজটা করতেছে, তাদের সাহায্য নেওয়াটা আপনার জন্য অন্তত প্রথম 2-3 বছর তাদের সাহায্য নেওয়াটা আপনার জন্য জরুরি। প্রথমে তাদের সাহায্য নেন, তারপর যখন আপনি কনফিডেন্ট হয়ে যাবেন যে আপনি জানেন, আপনি বুঝতেছেন, জিনিসগুলো আপনার কাছে ইজি হয়ে গেছে, তখন আপনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন। আর
ভাই যেটা বললেন যে লোন করে যদি মানে লোন করে ঘি খাওয়াটা আসলে এটা কোনো বুদ্ধিমানের কাজ না। যারাই করছে তারাই আসলে খুব একটা বেশি লাভ করতে পারে। এটা একটা মানে ক্যাপিটাল মার্কেটের লাভটা হচ্ছে কি আসলে আমি বলি যেটা হচ্ছে পোর্টফোলিও স্টেটমেন্টের লাভ। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রফিট কিন্তু আসলে কখন হয় না, আজকে বাড়তেছে কালকে আবার কমে যেতে পারে। তো এই প্রফিটটা কখন নিতে হবে কখনটা দেখতে হবে, এটা আসলে আপনি যদি লোন করে করেন তাহলে সবসময় আপনার ওই লোনের ইন্টারেস্ট আর প্রফিটের মার্জিন এটা মিলাতে মিলাতে দেখা যাবে দিন শেষ হয়ে গেছে। নতুন করে আসলে নতুন কিছু জানার জন্য বা শেখার জন্য বা করার জন্য আসলে আগ্রহ হয়। ওই 10টা 15টা স্টকের ভিতরে আসলে ইনভেস্টমেন্ট করতে হবে আর খুব বেশি নতুন অপরচুনিটি আসলে গ্র্যাব করার উপায় থাকে। তো বেটার যতদিন পর্যন্ত কোনো একজন নতুন ইনভেস্টর বা পুরনো ইনভেস্টর যারা অনেক বছর ধরে আছে কিন্তু এখন পর্যন্ত আপনি মার্কেট নলেজ গ্যাদার করতে পারেন তাদের জন্য প্রফেশনালদের হেল্প। আর যারা একদম নবীন উদ্যোক্তা আছেন বা একদমই নতুন চাকরিজীবী আছেন তাদের জন্য হচ্ছে কি আমাদের মার্কেটে এখনো অনেক প্রোডাক্ট কিছু ভাইব্রেন্ট প্রোডাক্ট কিছু প্রকারের জন্য আছে কোম্পানি এসআইপি এসেছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসেছে। আবার অনেক প্রকারের স্মার্ট কিছু সলিউশন এসেছে, যেমন আইপিও কিছু সলিউশন এসেছে, শুধু আপনি অ্যাকাউন্টে ইনভেস্ট করতে পারবেন বা ডিপিএস এর মতো কিছু প্রোডাক্ট যে 2000 হোক 5000 হোক আপনি প্রতি মাসে কিছু দিচ্ছেন, সেটা দিয়ে একটা অ্যামাউন্ট হওয়ার পরে এটা তো ছোট ছোট ইনভেস্ট করে পরবর্তীতে যখন একটা বড় অ্যামাউন্ট হচ্ছে তখন একটা বড় ইনভেস্ট তো সেখানে দেখো অনেক অপরচুনিটি নতুন নতুন প্রোডাক্ট আসছে এবং এখন ইন্টারেস্টিং আজকে যদি খেয়াল করে বাবু ভাই আমার মনে হয় বাবু ভাইকে টিপু ভাইকে দেখে মানে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি খুব ক্যারিয়ারে খুব তাড়াতাড়ি তারা একদম উচ্চ পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় 10-12 বছরের বেশি বা 15 বছরের বেশি মনে হয় কারো যে এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এই জায়গাটাতে খেয়াল করে দেখেন এখানে এখন নিউ ব্লাড চলে আসছে, ক্যাপিটাল মার্কেটটা হয়ে গেছে এখন নিউ ব্লাড। আগে যারা পুরনো ধ্যান ধারণা যারা ছিলেন তারা কিন্তু অলরেডি মার্কেট থেকে সরে গেছে বা সরে যাওয়ার আগামী 2-3 বছর পরে যারা 7-8 সালের দিকে যাদেরকে আমরা পেয়েছি নীতি নির্ধারক পজিশনে তাদেরকে আর মনে হয় 1-2 বছর পরে আর মানে তাদের হয়তো থাকবে না। খুব গ্লোবালি এটা স্ট্যান্ড 45 বছর পরে আসলে স্টক মার্কেটে থাকে না, যারা থাকে হয়তো আরো প্রচুর টাকা পয়সা কামায় কোনো দিক কিনে ফেলে অথবা জেলখানাতে থাকে। তো আমাদের দেশে আসলে সিচুয়েশনটা ওর দিকেই যাচ্ছে। তো এই জায়গাটাতে যেহেতু ইয়ং ব্লাড সবসময় দরকার হয় প্রয়োজন করতেছে, এখান থেকে আসলে কমিশন গ্যাপটা অনেক কম হবে যারা নতুন ইনভেস্টর যেহেতু সমবয়সী বা কাছাকাছি বয়সের মানুষের সাথে সমসাময়িক মানুষের সাথে কমিউনিকেট করতে হবে এবং নলেজ শেয়ারিংটাও তখন আরো বেশি বেটার হবে। তো সব দিক বিবেচনা করে আমি মনে করি অ্যাটলিস্ট নেক্সট 3 বছর আমি খুব বেশি সামনে দিকে যাচ্ছি। নেক্সট 3 বছর আসলে সেকেন্ডারি মার্কেট এবং যে আইপিও মার্কেট আছে এবং বন্ড মার্কেট এই তিনটা জায়গা থেকে সবকিছু মিলে আমি একটা খুব পজিটিভ ভাইব ফিল করছি এবং হোপফুলি যদি খুব ড্রাস্টিক্যাল কোনো চেঞ্জ না থাকে, ইকোনমিক্যালি যদি গ্লোবাল যে কোভিড-19 সিচুয়েশন সেটা যদি খুব ড্রাস্টিক্যাল চেঞ্জ না হয়, খারাপের দিকে না যায়, তাহলে হোপফুলি 3 বছর আমাদের মার্কেটটা আসলে একটা স্টেবল জায়গা থেকে সামনের দিকে করে দিকে যায়। অনেক অনেক ধন্যবাদ সাদিক আপনাকে চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। এবং আসলে আপনারা তিনজনেই একটা বিষয় সম্ভবত এক জায়গায় আছেন যে আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে আপনারা আসলে খুবই আশাবাদী। আপনাদের তিনজনের কথাবার্তা ঠিক সেরকমই। জনাব নূর মোহাম্মদ বাবু, আচ্ছা এই যে আপনারা এতক্ষণ ধরে যা বললেন এই ক্যাপিটাল মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার বাজারে ইউনাইটেড এয়ারলাইন্স এর মতো শেয়ার রেখে আপনারা আসলে কোন ধরনের আশার বাণী শোনাচ্ছেন এই নতুন বিনিয়োগকারীদেরকে এবং পুরনো বিনিয়োগকারীদেরকে? ইউনাইটেড এয়ারলাইন্স এর মতো শেয়ার গুলো তো বাজারে আছে এবং এগুলোই তো এক্সাম্পল। এগুলোর প্রতিকার না করে কোম্পানি কোথায় চলে গেছে হাওয়া, শেয়ার বাজারে শেয়ার রয়ে গেছে, কোম্পানির কাউকে খুঁজে পাওয়া যায় না, সরকারের জায়গায় আছেন, নীতি নির্ধারকদের জায়গায় আছেন, বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা হাওয়া, 1.5 টাকার উপরে এই কোম্পানির শেয়ার বাড়ে না। তাহলে আপনারা এই ধরনের কোম্পানিকে সামনে রেখে কি বাজারে আসলে আশার বাণী শোনাতে পারেন? প্রশ্নটা নূর মোহাম্মদ বাবু আপনার কাছে প্রথমে। ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা একটা কথা আবার রিপিট করছি, নলেজ। ইউনাইটেড এয়ারলাইন্স কারা কিনেছেন?
যাদের নলেজ একদম ল্যাকিং অফ নলেজ, যাদের ক্যাপিটাল মার্কেট নলেজ ছিল না, তারা কিন্তু ইউনাইটেড ইনভেস্টমেন্ট করেছে। আমার যারা নেটওয়ার্কে আছে, খুব কম লোকই আছে যে ইউনাইটেড কিনেছেন। যারা কিনেছেন তারা বলেছেন যে কিনলাম একটা, হলে হলো না হলে নাই, মানে একদম ডেসপারেটলি সে হাই রিস্ক নিয়েছে। সবাই কিন্তু জানে ইউনাইটেড এয়ারের এই অবস্থায়। আজকে দেখেন, আজকেও কিন্তু ট্রেড হচ্ছে ইউনাইটেড এয়ারের। আজকেও কারা কিনছে, কেন কিনছে? যে ওই সাদিক ভাই যে কথাটা বললো যে বিনিয়োগের শিক্ষাটা, যেটা বিসেকের থেকে লাস্ট 3-4 ইয়ার্স যে চলছে, যে বিনিয়োগ শিক্ষাটা আমরা দিতে পারছি না ক্লায়েন্টদেরকে। আমরা ক্লায়েন্ট যখন এসে বলে যে আমাকে ভাইয়া ইউনাইটেড খুবই কম দাম, 10 টাকা ফেস ভ্যালু, মাত্র 2 টাকা, 1 টাকা, 1.5 টাকা কিনে নেন, 10,000 শেয়ার কিনি, 12,000 টাকা লাগবে, 13,000 টাকা লাগবে। তখন আমরা অনেক মানা করার পরেও বলে যে ভাইয়া নেন, যা হওয়ার হবে। তখন আসলে আমাদের কিছু করার থাকে না। এটা আসলে যখন ক্লায়েন্টের টাকা, ক্লায়েন্ট যখন চায় যে সে ইনভেস্ট করবে, আমার 1 লাখ টাকা আছে, 10,000 টাকা রিস্ক নিলাম আমি, যদি চেঞ্জ হয়, শুনলাম ইউনাইটেড এয়ার নাকি অন্য একটা কোম্পানি মার্চ করছে, অনেক রকম রিউমার বাজারে আছে, ওটার কারণে কিন্তু এই ইউনাইটেড এয়ার শেয়ারগুলো ট্রেড হয় এবং এই বিনিয়োগকারীরা ফাঁদে পড়ে। তো আমি যে কথাটা পয়েন্ট আউট করবো সেটা হচ্ছে জেড ক্যাটাগরি নিয়ে কিন্তু অনেকগুলো চেঞ্জ আসছে। আমি বলবো ম্যাসিভ চেঞ্জ আসছে অনেকগুলো। আমি একটু যদি আপনি বলি, যেটা হচ্ছে কি, জেড ক্যাটাগরি কোম্পানির সকল স্পন্সর, বর্তমান পরিচালক যারা আছে, যারা শেয়ার দান করছে, তারা কোনো রকম শেয়ার বিক্রয়, হস্তান্তর, কাউকে গিফট দেওয়া, প্লেস বন্ধ করা করতে পারবে না। এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু রিসেন্ট একটা এই কমিশন কিন্তু এইটা এই ডিরেক্টিভটা দিয়েছে যে কোনো পরিচালক তাদের শেয়ার বিক্রয়, হস্তান্তর, কাউকে গিফট করা বা এটা দিয়ে প্লেস করে কোনো লোন কিছুই করতে পারবে না। এটা একটা ম্যাসিভ ডিসিশন। এটা কিন্তু এই যারা এই ধরনের কারসাজি করতে বাজারে আসে, লিস্টিং হতে বাজারে আসে, তাদের জন্য একটা রেড সিগন্যাল, আমি বলবো রেড সিগন্যাল। তারা বি অ্যালার্ট। এই ধরনের কোম্পানি আগে যা হয়েছে সেটার জন্য আসলে অনেকেই দায়ী। এগুলা বলতে গেলে অনেক কথা, বিশদ আলোচনা, এগুলো কিন্তু না যায়। কিন্তু বাবু, প্রশ্নটা হচ্ছে, আপনারা তো বিনিয়োগকারীদের দিকে দোষটা ছেড়ে দিচ্ছেন, আপনার নীতি নির্ধারকরা কি করছে? এই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব কি আসলে বিনিয়োগকারীদের, না 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 দেশের না নীতি নির্ধারকদের? না, আমি একচেটিয়া বিনিয়োগকারীদেরকে ব্লেম করার কোনো সুযোগ আমার নেই। কিন্তু আমি যেটা বলছি যে বিনিয়োগকারীরা যদি একটু অ্যালার্ট হয়, তাহলে কিন্তু এই ধরনের শেয়ারগুলো বাজারে ট্রেড হওয়ার সুযোগ পায় না। আর একটা হচ্ছে আপনি যেটা বললেন যে এগুলো আসে কিভাবে বাজারে, লিস্টিং হয় কিভাবে, অ্যাকাউন্টসটা কিভাবে, কারা এগুলো অডিট করে, কারা এগুলো অ্যাপ্রুভাল দিচ্ছে। তো এগুলো অবশ্যই যারা রেগুলেটর ছিল তাদের ল্যাকিংস তো অবশ্যই ছিল, না হলে এই ধরনের কোম্পানিগুলো কিভাবে লিস্টেড হয়? কার্টুন টেক্সটাইলের মতো কোম্পানি, চিটং বেস একটা কোম্পানি, আমরা জানি এই কোম্পানির সাইনবোর্ড ছাড়া কিছুই নেই। যখন ট্রেড হচ্ছে, আমরা ট্রেড হচ্ছে 10 টাকা, 12 টাকা, 15 টাকা ট্রেড হচ্ছে, তখন আমরা সারপ্রাইজ এটা দেখে, এবং অনেক ক্লায়েন্ট এসে কেনার জন্য উদ্গ্রীব। আমি মহোদয় বলতে পারি যে আমার হাউসে কাউকে আমি কার্টুন টেক্সটাইল কিনতে দিই নাই। আমি বলছি ভাই আপনার কাছে মাপ চাই, আপনি এশিয়াতে কিনে নেন, এসব আমি সব জানি। আর একটা কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে আমরা আসলে বিনিয়োগকারীদেরকে একটা কথা বারবার বলছি, রিপিট হচ্ছে বারবার, তিনজনেই বলছি কথাটা। তারপর নলেজ বলতে আমরা বলছি শুধু পড়ালেখা না, আপনার ইনফরমেশন নলেজ গুলো। আপনি একটা কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটা কোম্পানি, ব্লু চিপ শেয়ার, আমরা জানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ব্যবসা কি, প্রথমে এটা জানি আমরা। এরপর এর ইপিএস, লাস্ট 10 ইয়ার্স ইপিএস কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে জানি আমরা। তারপরে তার ন্যাপ জানি, সব জানার পরে যখন আমরা ওনাকে সাজেস্ট করি এটা কিনেন, ক্লায়েন্ট বলে যে 10 টাকা শেয়ার, 200 টাকা বেশি হয়ে যাচ্ছে। এই হচ্ছে ক্লায়েন্টের বর্তমান অবস্থা, যে ইনভেস্টরদের অবস্থা। তো এটা হচ্ছে একটা মানে আমার দুঃখজনক আমাদের জন্য, যে আমরা আসলে বিনিয়োগকারীদেরকে ওরা 10 টাকা শেয়ার সবসময় সস্তা খুঁজে, সস্তা 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 শেয়ার দেন, 10 টাকার কমে ফেসগুলো যে শেয়ার দেন, এগুলো কিনবো। কিন্তু ওরা বুঝে না যে গ্রামীণ ফোনের মতো শেয়ার কেন 300 টাকা ট্রেড হচ্ছে, আজকে 300 প্লাস ট্রেড হচ্ছে। তারপরে অন্যান্য শেয়ারগুলো কেন ট্রেড হচ্ছে? নিশ্চয়ই ওই কোম্পানিগুলোর গ্রোথ ভালো, তাদের সবকিছু ভালো বলে তো আজকে তারা এই পর্যায়ে আছে। তো রেগুলেটরসের অবশ্যই এখানে দায়িত্ব নিতে হবে। আমরা যারা আছি আমাদেরও দায়িত্ব নিতে হবে। এই ধরনের কোম্পানিগুলো যে আসছে, বাজারে আসছে, যারা ইস্যু ম্যানেজার আছে, যারা এগুলো নিয়ে কাজ করছে, তাদেরও দায়িত্ব নিতে হবে। কিন্তু এখানে দায়িত্ব না নেওয়ার কিছুই নেই। আমি বলছি যে আগে যা হয়েছে, শুরু থেকে বলছিলাম, এখন কিন্তু যা কিছু যাচাই বাছাই হবে, অ্যাপ্রুভালের আগে হবে, অ্যাপ্রুভালের পরে গিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এই আশা আমি রাখতে পারি। কারণ আমাদের যে অনারেবল চেয়ারম্যান স্যার শিবলি রুবাই স্যার কিন্তু একটা কথা, উনি খুব স্পষ্টবাদী লোক, উনি কিন্তু সবসময় ক্লিয়ার কাট কথা বলে
উনি স্পষ্ট বলেছে, এবং ওনার টিম, আমরা শুধু শিবলির ভাই স্যারকে দেখি, কিন্তু ওনার একটা টিম আছে কিন্তু, এবং উনি টিম নিয়ে আসছে, কাজ করছে। তো ওই টিম যারা আছে তারা কিন্তু, যদিও তারা এই কোনো সময় ইয়াতে আসে না, সোশ্যাল মিডিয়া যে কোনো লাইভে আসে না, স্যার আসেন, স্যার কিন্তু ক্লিয়ার কাট কথাবার্তা বলে যে কোনো কোম্পানি বাজারে আসার সুযোগ নাই। এবার রেজাল্ট হচ্ছে 11টা কোম্পানিকে কিন্তু রিজেক্ট করেছে বাংলাদেশের ইতিহাসে। আমি জানি না তো কম সময় এতগুলো কোম্পানি রিজেক্ট হয়েছে কিনা। 11টা কোম্পানি তারা অ্যাপ্লাই করেছিল এই ধরনের কোম্পানি, এজ লাইক দ্যাট, এই যেমন জিএমআই হসপিটাল একটা ছিল, তাদের তারা মার্কেটে 70 কোটি টাকা তুলবে, কিন্তু তাদের একটা সিস্টেম কনসার্নের কাছে 120 কোটি টাকা তাদের লোন আছে। তো এসএসসির লজিক হচ্ছে, আপনি চাইলে আপনার সিস্টেম কনসার্নের লোন গুলো কভার করে তো আপনি টাকা কভার করতে পারেন, আপনি কেন ক্যাপিটাল মার্কেট থেকে 70 কোটি টাকা নেবেন? এই কোশ্চেনে কোনো আনসার তারা দিতে পারে নাই, দ্যাটস ওয়াই ওরা রিজেক্ট হয়েছে। তো এই ধরনের এক্সাম্পল অনেক বর্তমান হচ্ছে। আমি বারবার বলছি, আগে যা হয়েছে লাস্ট 12 ইয়ার্স বলি, 10 ইয়ার্স বলি, অনেক কিছু হয়েছে, বাট আমি লাস্ট 3 মাসে অনেক বেশি আশাবাদী, কারণ লাস্ট 3 মাসে যে ধরনের চেঞ্জ এসছে রেগুলেটরদের কাছ থেকে, এটা আসলে আমরা লাস্ট 10 ইয়ার্সও দেখিনি। অনেকগুলো আইন হয়েছে ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনটা কিন্তু হচ্ছে লাস্ট 3 মাসের মধ্যে। অনেকগুলো বড় বড়, যেটা এই এনাম ভাই বলেছেন, বিশাল বিশাল কিছু জরিমানা হয়েছে, কয়েক কোটি টাকা জরিমানা হয়েছে, এটা যারা কার সাথে জড়িত ছিল, ওই হাউস গুলোকে, ওই ব্যক্তিগুলোকে। তো উনি একটা মানে ক্লিয়ার সিগন্যাল দিয়ে দিয়েছেন যে এখন ওই কিছু এই ধরনের কিছু করার সুযোগ নেই বাংলাদেশের মার্কেটে। তো সেই জন্য আমি আশাবাদী। আর যেগুলো হয়ে গেছে, যে আমরা অতীত ইউনাইটেড ইয়ার বলেন, সিএনআর টেক্সট বলেন, কার্টুন টেক্সট, যা যা আছে ওগুলো তো আমি, আমার অনুরোধ, সবিনয় অনুরোধ, যাদের শেয়ার গুলো আছে আপনারা কারো রিউমারে কান দিবেন না, আপনারা নিজেরা একটু ইনফরমেশন নেন। ওই কোম্পানির কেউ থাকলে, ওই কোম্পানি কোন জায়গায়, ফ্যাক্টরি কোন জায়গায়, কি আছে না আছে, ওই কোম্পানি কোনো এমপ্লয়ি থাকলে খোঁজ খবর নেন। ইনফরমেশন লেভেলটা কিন্তু একটু ডেপথ হতে হবে। আপনি যদি জাস্ট এই ফেসবুকে দেখলেন, আপনি একটা নিউজ দেখলেন, তাতে কিন্তু হবে না। আপনি যখন একটা স্ক্রিপ্টে ইনভেস্ট করবেন অ্যাজ ইনভেস্টর, আপনার কিন্তু ওই স্ক্রিপ্ট সম্পর্কে একদম সবকিছু জানতে হবে। যেমন আমরা বলি যে অমুক ভাই বলছে, অমুক ভাই কিনতে বলছে শেয়ারটা, বাট অমুক ভাইয়ের ইনভেস্টমেন্ট কিন্তু 5 কোটি, আমার ইনভেস্টমেন্ট কিন্তু 5 লাখ। ওনার ইনফরমেশন লেভেলটা কিন্তু অনেক ডেপথ। উনি কিন্তু একদম ওনার ওই কোম্পানির সিএফও, সিইও সবার সাথে আলাপ আলোচনা করে, টেকনিক্যালি হোক যেভাবে হোক, ওদের পলিসিগুলো জানার চেষ্টা করে, সামনে কি প্রোডাক্ট আসছে, ওদের বর্তমান অ্যাকাউন্টসের অবস্থা কি, জেনে শুনে কিন্তু তারা ডিসিশনটা নেয়। আমরা এই জায়গায় ভুলটা করি, আমরা শুধু এই গদবাধা যেগুলো স্টক চেঞ্জের মেসেজগুলো আসে, ইপিএস, ন্যাপ, এগুলো দেখে দেখে আমরা ডিসিশন নিই। ওটার পাশাপাশি আমাদের নলেজের লেভেলটা একটু বাড়াতে হবে ক্যাপিটাল মার্কেটে। এটা হচ্ছে আমার মানে প্রত্যাশা আর কি বিনিয়োগকারীর প্রতি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক চমৎকার করে উপস্থাপন করার জন্য। আমরা গত বছর অনেকগুলো ওয়ার্কশপ এন্টারটেইন করেছি, যেগুলো ক্যাপিটাল মার্কেটের রিলেটেড অর্গানাইজেশন গুলো হতে এসেছিল, যার মধ্যে দেশের লিডিং ব্রোকার হাউস রয়েছে। এবং গত বছর আমাদের প্রায় সবগুলো ওয়ার্কশপে এই লিডিং ব্রোকার হাউসের টপ এক্সিকিউটিভরা, যাদের স্যালারি অনেক বেশি, এক্সপার্টাইজ অনেক বেশি, তারা আমাদেরকে এই ইউনাইটেড ইয়ার কেনার জন্যই মোটিভেট করেছিলেন একাধিক ওয়ার্কশপ। এবং তারা এও বলেছিলেন, যার মধ্যে সাদিক কবির নিশ্চিতভাবে জানেন এরা কারা, এবং ইউনাইটেড ইয়ার তো শুধু কিনতে বলেছে তা না, কেনার পেছনে যতগুলো যুক্তি আছে সবগুলো বলেছিলেন। আর সম্ভবত আমি বিরোধিতা করেছিলাম। From my analysis, there was no hope. এখন আসলে আমরা কি করে আস্থা রাখবো, এই প্রশ্নটা আসলে আমি করতে চাচ্ছিলাম জনাব এনাম আপনাকে, যে যখন আপনাদের মতো প্রতিষ্ঠানগুলোই ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে ওয়ার্কশপ, সেমিনারে, আমাদের অর্গানাইজেশন গুলোতে এসে, তখন তো আসলে বিনিয়োগকারীরা আরো বেশি বিভ্রান্ত হয়। এই ক্ষেত্রে এত আপনাদের ভূমিকা রয়েছে, এই আপনি কি বলবেন আসলে আপনাদের এই দু রকমের অ্যানালিসিস? আমি নাম বলতে পারছি না এখন, কিন্তু আমার নাম মাথায় আছে, টপ এক্সিকিউটিভ নামও মাথায় আছে, অর্গানাইজেশনও মাথায় আছে। সো প্লিজ এনাম, আপনি যদি বলতেন। ধন্যবাদ ভাইয়া, আবার ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমি একটা জিনিস বলবো আমাদের বিনিয়োগকারীদেরকে, যে আমরা যখন ওষুধ কিনতে যাই তখন আমরা কিন্তু স্কয়ার ফার্মার ওষুধ চাই, কিনে খেতে চাই অসুস্থ হলে। কিন্তু আমরা শেয়ার মার্কেটে যখন শেয়ার কিনতে যাই তখন আমরা সেন্ট্রাল ফার্মার শেয়ার কেন কিনবো?
হ্যাঁ, এটা হচ্ছে মানে আমি দোষ বলবো না, আমাদের বিনিয়োগকারী টাকাটা হচ্ছে বিনিয়োগকারীর, ইনভেস্ট করবে বিনিয়োগকারী, প্রফিটও হবে বিনিয়োগকারীর, লস যদি কেউ করে সেটা বিনিয়োগকারীর লস হবে। তো বিনিয়োগকারীকে কিছু রেসপন্সিবিলিটি, কিছু ভুল থেকে শিখে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের এই মার্কেট, শুধু আমাদের এই বাংলাদেশের মার্কেট না, সারা পৃথিবীর মার্কেটেই ম্যানিপুলেশন হয়, তারপরে গ্যামলিং হয়, কম হোক বেশি হোক, সারা পৃথিবীতে কিন্তু ভাইয়া মার্কেটে গ্যামলিং হয়, ম্যানিপুলেশন হয়, ইনফরমেশন স্প্রেড করা হয়, হ্যাঁ, ইনফরমেশন কারসাজি করা হয়, বড় বড় মানুষদেরকে দিয়ে কোন একটা বাজে কোম্পানি সম্বন্ধে বলে পাবলিসিটি করানো হয়। তো আমাদের বিনিয়োগকারীদেরকে কি করতে হবে, ওই যে ওষুধ কেনার সময় যেমন স্কয়ার ফার্মার ওষুধ কিনে, শেয়ার কেনার সময় স্কয়ার ফার্মার শেয়ার কিনতে হবে। আবার আমরা দেখবো যে ইঞ্জিনিয়ারিং কোম্পানির মধ্যে যে আমাদের বেস্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি কোনগুলো, বিএসআরএম রিপোর্টেড কোম্পানি, আমরা বিএসআরএম কিনবো, আমরা কেন ওয়েস্টার্ন মেরিন কিনবো? এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত ভাইয়া আমরা জানি যে আমরা এটা খুব ভালো করে জানি যে আমাদের এই টোটাল যে সার্কেল, আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকে যে দুর্বল ব্যাপারগুলো আছে সেগুলো তো আমরা বললাম। এবার আমরা রেগুলেটরদের পয়েন্ট অফ ভিউ থেকে একটু বলি, যে বাবু ভাই যেটা একটু কাভার করেছে, যে সিএনএ টেক্সটাইলের মতো কোম্পানি আমাদের মার্কেটে আসছে, ফ্যামিলি টেক্সটাইলের মতো কোম্পানি আমাদের মার্কেটে আসছে। হ্যাঁ, এখন এই কোম্পানিগুলো কিন্তু খুব বড় বড় পানিশমেন্ট হচ্ছে, এটা একটা গুড সাইন। যে শিবলি স্যার আসার পরে আমরা দেখছি যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বড় বড় কাজ কখনো হয় নাই। সিএনএ টেক্সটাইলের আপনারা জেনে খুশি হবেন যে সিএনএ টেক্সটাইলের এমডি, চেয়ারম্যান, পুরো ফ্যামিলি সবাই কিন্তু এখন দেশের বাইরে, এবং এদেরকে খুব বড় ধরনের পানিশমেন্ট করা হয়েছে। আর একজন দর্শক প্রশ্ন করলো যে ইনকাম স্টেটমেন্টে ভুল থাকে, ইনকাম স্টেটমেন্টে ভুল ইনফরমেশন থাকে, তা আমরা কিভাবে মানে সঠিকভাবে বিনিয়োগ করব ইনকাম স্টেটমেন্ট দেখে? সেক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাপারগুলো এখন এসএসসি খুব সিরিয়াসলি দেখতেছে। যে আগে যারা অডিট করতো, যে ফার্মগুলো অডিট করতো, এখন কিছু ফার্মের লিস্ট দিয়ে দিছে যে ভালো ভালো ফার্মগুলোর অডিট গুলো আপনারা দেখতে হবে, মানে ভালো ফার্মের, ভালো কোম্পানির অডিট ফার্ম গুলো দেখতে হবে। আর পচা কোম্পানির অডিট ফার্ম গুলো যদি কোনো একটা কোম্পানির মধ্যে থাকে সেটাও মাথায় রাখতে হবে। আর যে পাশাপাশি কোম্পানির মালিকদেরকে কিন্তু আমরা চিনি, এই বাংলাদেশের একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এই বাংলাদেশের কোন কোম্পানির অতীত ট্র্যাক রেকর্ড কেমন, কারা কি ধরনের ডিভিডেন্ড দিচ্ছে, মানে গত লাস্ট 5 ইয়ার্স এর ডিভিডেন্ডটা দেখলেও কিন্তু একটু বোঝা যায়। নিঃসন্দেহে আমাদের বিনিয়োগকারীরা, আমাদের টোটাল সামাজিক প্রেক্ষাপট যদি আমরা একটু দেখি, যে আমি বলবো যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের সামাজিক প্রেক্ষাপট, সব জায়গায় কিন্তু একটা অস্থিরতা কম বেশি আছে। সেটার একটা সামগ্রিক রূপ কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট। এটার ম্যানেজমেন্টটা তো বাংলাদেশের মানুষের বাইরে না, সেটাও একটা ব্যাপার আছে। তো ওই ইম্প্যাক্টটাও কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে আছে। তবে আজকে নেগেটিভ কথা বলবো না, আজকে একটু পজিটিভ কথা বলি। যে এই যে ইউনাইটেড এয়ার, আমি একটা ছোট্ট ইনফরমেশন দেই। আমাদের মার্কেটে কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানির 30% ডিরেক্টরদের থাকার কথা, একজন ডিরেক্টরের ইন্ডিভিজুয়ালের 2% থাকার কথা, সব ডিরেক্টর মিলে 4% নাই, পুরো শেয়ার পাবলিক পোর্শনে চলে গেছে, সব বিক্রি করে সমস্ত শেয়ার পাবলিকের কাছে দিয়ে 2% 3% আছে তাও নাই, কিন্তু ওনারা ডিরেক্টর। আমাদের বিনিয়োগকারী ওই শেয়ার গুলা কেন কিনবে, মানে অতীতে কেন কিনবে, কেন এই ভুলগুলা করে? একটা কোম্পানির ডিরেক্টরদের কোনো শেয়ার নাই। হ্যাঁ, এই যে ইউনাইটেড এয়ার, বাবু ভাই জানে, সাদিক ভাই জানে, বা আমরা নিজেরাও যদি একটু খেয়াল করি যে ইউনাইটেড এয়ার এর ডিরেক্টরদের কোনো শেয়ার আছে কিনা, ওনাদের ডিরেক্টরদের কোনো শেয়ার নাই, সব পাবলিকে খাওয়াই দিচ্ছে। আমাদের একটু মার্কেটের ভাষায় বললাম আর কি, সব মার্কেটে পাবলিকে খাওয়াই দিচ্ছে। আচ্ছা, অনেকে ওনারা সুন্দর করে জনাব এনাম, অনেকে সন্দেহ পোষণ করছে যে বিনিয়োগকারীদের মধ্যে এই যে এখন ইউনাইটেড ইয়ার্স এর শেয়ারটা 1.5 টাকায়, এখন যারা কিনছে তারা কোনো মালিক পক্ষ নয় তো? এই যে এখন যেহেতু সংস্থা 1.5 টাকা মালিক পক্ষ যদি হয়, জি
এইটা ভাইয়া মালিক পক্ষ কিনাটা অস্বাভাবিক কিছু না। অস্বাভাবিক এই জন্য না যে ওনাদের তো ডিরেক্টরদের অনেক শেয়ার কিনতে হবে। আর যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন খুবই স্ট্রং এবং টাইম দিয়ে দিছে, হ্যাঁ, ওই 2 মাসের মধ্যেই সবাইকে 30% করে শেয়ার কিনতে হবে, ইন্ডিভিজুয়ালি 2% শেয়ার কিনতে হবে। আর বাবু ভাই যেটা বললো যে জেড ক্যাটাগরির ব্যাপারে এজিএম, এখন তো এজিএম হবে, হ্যাঁ, ওই বিশাল সংস্কার আসছে জেড ক্যাটাগরির, হ্যাঁ, নির্দিষ্ট 2 বছর 3 বছরের মধ্যে যদি ডিভিডেন্ড না দেয় এদের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, এরকম অনেকগুলো সংস্কার আসছে। আমি একটা কথা বলবো যে ভাইয়া, আমি একটু আগেও যেটা বললাম যে আমাদের ব্যাংকিং সেক্টরের উপরে আমাদের যে 80 থেকে 90% ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সির কারণে বাংলাদেশে বড় বড় প্রভাবশালী লোকেরা, হ্যাঁ, প্রভাব খাটিয়ে ব্যাংকের লাইসেন্স নিয়ে মনে করলো যে একটা ব্যাংকের লাইসেন্স নিতে পারলেই শেষ, তার কয়েক প্রজন্ম আর কোনো কিছু করার দরকার হবে না। হ্যাঁ, এই যে ব্যাংকের উপর ওভার ডিপেন্ডেন্সির কারণে ব্যাংকগুলো, যেখানে বাংলাদেশের ছোট ইকোনমি সেখানে এখন অসংখ্য ব্যাংক হয়ে গেছে। এই অসংখ্য ব্যাংকের অসম প্রতিযোগিতা কি ব্যাংক কি করে? ব্যাংক লোন দেয়, লোন দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম কারণ না দেখে চোখ বন্ধ করে লোন দিয়ে দিচ্ছে। দেওয়ার টার্গেট আছে, বড় বড় স্যারদের দেওয়ার টার্গেট আছে, লোন দিয়ে দিচ্ছে, কোনো ডকুমেন্ট দেখতেছে না, কোনো কিছু না দেখে লোন দিয়ে দিচ্ছে। এই যে উল্টাপাল্টা লোন দিয়ে ব্যাড ডেপ্টের পরিমাণ বেড়ে গেছে, ব্যাংকগুলা, সাদিক ভাই যেটা বললো যে সামনে মার্জার এন্ড অ্যাকুইজিশনে অনেকগুলো ব্যাংক, আমরা জানি যে আমরাও মার্জার অ্যাকুইজিশন নিয়ে প্রচুর কাজ করছি। সাদিক ভাই আমাদের তবরক স্যার, আমাদের এমপি স্যার তো মার্জার অ্যাকুইজিশন নিয়ে কাজ করছে, আপনি তো জানেন। আমরা নিজেরও কাজ করছি। বাংলাদেশের অনেকগুলো ব্যাংক, 2-3টা ব্যাংক একসাথে হয়ে যাবে হয়তোবা ইন ফিউচারে। আমরা জানি যে মার্জার অ্যাকুইজিশন করলে আসলে কেউই ক্ষতিগ্রস্ত হয় না, বরঞ্চ কোম্পানিগুলো আরো স্ট্রং হয়। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো এখন আমাদের ব্যাংকের উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য আমাদেরকে আমাদের ইকোনমি বাঁচাইতে হলে কিন্তু ক্যাপিটাল মার্কেটকে ভালো করতে হবে, এটার কোনো ওয়ে নাই। মানে এছাড়া আমাদের ইকোনমি কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। আর ক্যাপিটাল মার্কেট বাঁচাইতে হলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে স্ট্রং হইতে হবে। এটা একেবারে সাদিক ভাই যেটা বললো গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সটা আসবে কোত্থেকে? উপর থেকে। আর উপর মানে হচ্ছে রেগুলেটরের পক্ষ থেকে আসতে হবে। যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঠিক হয়, ডিসি ঠিক হয়ে যাবে, ডিসি সিসি অটো ঠিক হয়ে যাবে। আর ডিসিটি সিসি ঠিক হয়ে গেলে আমরা ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এমনিতে ঠিক হয়ে যাব। আমাদের একটা, মানে আমরা জানি যে মার্চেন্ট ব্যাংকেরও মার্কেটের অনেক দোষ আছে, যে মার্কেটে মার্চেন্ট ব্যাংকগুলোর অনেক বড় বড় ফান্ড থাকে। বড় বড় ফান্ড থাকলে মার্কেট ম্যানিপুলেশন করা অনেক ইজি। হয়তো এটা অনেকে বলে যে মার্চেন্ট ব্যাংকগুলো মার্কেট, তো মার্চেন্ট ব্যাংকগুলো মার্কেটকে ডুবানোর সুযোগ পায় কখন? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দুর্বল থাকলে। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আমরা রিসেন্ট, ভাইয়া আপনি জেনে খুশি হবেন যে আপনার খুব প্রিয় একজন ছাত্র, আমি ভাইয়াই জন্য বলি যে আমি চকবাজার আপনার যে কোচিং সেন্টার ছিল সেখানে আপনার, মানে আপনাকে আমি হচ্ছে, মানে আপনি হচ্ছেন আমার এক দেখায় সবচেয়ে প্রিয় টিচার। হ্যাঁ, এত ভালোভাবে আপনি পড়াইতেন যে আপনার পার্সোনালিটি, আপনার পড়ানোর স্টাইল, মানে আমি বিমোহিত। আমি মানে সেই প্রথম থেকেই আর কি। আমরা ইউনিভার্সিটিতে আপনাকে পাই নাই, কিন্তু আপনার একটা ছাত্র আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখন ডেপুটি ডিরেক্টর, সাদেক ভাই, আপনি হয়তো চিনবেন, সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ফাইন্যান্সের 6 নম্বর ব্যাচের। ও এখন ডেপুটি ডিরেক্টর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে। ও আবার রিসেন্টলি পিএইচডিও করছে, ডক্টরেট হয়েছে। তো ওকেও জিজ্ঞেস করলাম, ওরা বললো যে না, কমিশনে এখন কারো ঘুম নাই, মানে নতুন চেয়ারম্যান এসে সবাইকে মোটামুটি দৌড়ের উপরে রাখছে, মানে কাজ করতেছে। তা আমরা আশাবাদী আমাদের নতুন ইনভেস্টররা যদি মার্কেটে আসে, তবে একটা জিনিস যে আমি মনে করি আমার 10 লক্ষ টাকা আছে, আমি মার্কেটে যখন ইনভেস্ট করব অবশ্যই পুরোপুরি 10 লক্ষ টাকা না, প্রথমে ছোট পোর্শন দিয়ে শুরু করব, শিখবো। আর সাদেক ভাই যেটা বললো যে অনেক মার্চেন্ট ব্যাংক আছে যেখানে ডিসক্রিশনারি সার্ভিস আছে। ডিসক্রিশনারি সার্ভিসটা হচ্ছে যে ওনাদেরকে দিয়ে দেওয়া, প্রফেশনালদেরকে দিয়ে দেওয়া যে হ্যাঁ আমার হয়ে আপনারা এইটা ম্যানেজ করবেন আর কি। তো প্রথমে ছোট একটা ফান্ড দিয়ে যদি দেখে যে ওনারা কিভাবে ম্যানেজ করে, ওইখান থেকে শিখার ব্যাপার আছে। দেন একটা সময়ের পরে 6 মাস, 1 বছর, 2 বছর পরে একটা নলেজ গ্যাদার করে
দেন বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্টে আনা, তাহলে রিস্কের পরিমাণটা কমে যায়। আর আরেকটা আশার বাণী আমি শোনাচ্ছি, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও ম্যানেজার আছে। এটা সাদিক ভাই হয়তো জানেন, বা তানভীর ভাই অবশ্যই জানেন, যেহেতু তানভীর ভাই ইউরোপে ছিলেন, যে বিশ্বের অন্যান্য দেশে ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও ম্যানেজার আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অদূর ভবিষ্যতে আমরা যারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড আছি, আমরা যারা বিবিএমবিএ করা আছি, আমাদের শুধুমাত্র পোর্টফোলিও এক্সপার্ট যদি হওয়া যায়, ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট হওয়া যায়, আমরা হয়তো কিছুই করতে হবে না, একজন মানুষ 5 কোটি টাকা ম্যানেজ করে মাস শেষে তার 2 থেকে 3 লক্ষ টাকা এমনি থাকবে, যদি ওই পরিমাণ জ্ঞান তার কাছে থাকে। এটা বাংলাদেশে শুরু হবে। আর আরেকটা কথা বলি যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বা মার্চেন্ট ব্যাংকিং বা ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা ব্রোকারেজ গুলোকে আমরা যদি বলি যে পৃথিবীর অন্যান্য দেশে জেনারেল ব্যাংকের চেয়ে কোনো দেশে 20 টাইমস, কোনো দেশে 35 টাইমস পর্যন্ত এক্সপেক্ট, মানে ক্যাপিটাল মার্কেট এত বড় যেটা জেনারেল ব্যাংকের চেয়ে 20 থেকে 30 গুণ পর্যন্ত বড়, মানে এটা কম্পেয়ারই করা যায় না। তো আমরা হয়তো সেই দিনটার জন্য ওয়েট করছি যে আমাদের মার্কেট একদিন এত বড় হবে, এই যে সামনে বন্ড মার্কেট আসতেছে, ডেরিভেটিভস আসবে, ওই যে সাদিক ভাই যেটা বললো যে সুকুক আসবে, যে সুকুকের ব্যাপারে আমি বলি যে ইসলামিক ফাইন্যান্স বা সুকুক এমন একটা জিনিস যে বিশ্বের মুসলিম দেশে যে সুকুক আছে তা কিন্তু না। হ্যাঁ, ইংল্যান্ডের মতো দেশে, ইউরোপের অনেকগুলো দেশে এত বেশি পরিমাণ সূচক মানে সুকুক নিয়ে কাজ করে, তাদের টোটাল ফাইন্যান্সের 20-30, কোনো দেশে 60% পর্যন্ত সুকুকের উপর ডিপেন্ডেন্ট। তা আমাদের দেশে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে এই নিয়ম কানুন গুলো ছিল না। আমি ঢাকায় যখন গ্রিন ডেল্টা ক্যাপিটালে ছিলাম, আমরাই প্রথম ওনাদেরকে সুকুক নিয়ে প্রপোজাল দেই যে স্যার আপনারা এটা নিয়ে কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করেন। ওনারা আমাদেরকে দিনব্যাপী একটা ওয়ার্কশপ করায় আমাদের প্রিমিসেস এর মধ্যে, ওইটা নিয়ে কাজ করছে, ওইটা নিয়ে ইনশাল্লাহ আরো কাজ হবে। আমরা আশাবাদী ক্যাপিটাল মার্কেট নিয়ে, আমাদের মার্কেট ভালো হবে, গুড গভর্নেন্স আসবে। ধন্যবাদ তানভীর ভাই। অনেক অনেক ধন্যবাদ। বারবার একটা বিষয় চলে আসছে, মার্জার এন্ড অ্যাকুইজিশন। সো ইনাম, আপনি বলছেন যে মার্জার এন্ড অ্যাকুইজিশন এর ফিউচার ভালো, কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি কি বলে? ওয়ার্ল্ড হিস্ট্রি বলে more than 60% merger and acquisition failed, like Sony Ericsson failed, এরকম BenQ Siemens failed, Nokia Microsoft failed. এটা ডিপেন্ড করা হচ্ছে। Yes, তো এখন যদি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বলছে মার্জার এন্ড অ্যাকুইজিশন ফেল রেট খুবই হাই, সো বাংলাদেশে কি করে আমরা আশা করছি যে মার্জার এন্ড অ্যাকুইজিশন ওয়ার্ল্ড ট্রেন্ডের বিপরীতে সাকসেস বেশি হবে? ওয়ার্ল্ড ট্রেন্ড কিন্তু মার্জার এন্ড অ্যাকুইজিশনে ফেল রেটটা হচ্ছে গ্রোইং, তো সেখানে বাংলাদেশে কি এমন আছে যেখানে মার্জার এন্ড অ্যাকুইজিশন আসলে সফল হবে? সাদিক, আপনার কাছ থেকে শুনতে চাই। স্যার যেটা বলেছেন সেটা আসলে স্ট্যাটিস্টিক্যালি ট্রু, এবং এটাই হচ্ছে আসলে ফ্যাক্ট যে গ্লোবাল মার্কেটে এবং আমাদের সাবকন্টিনেন্টাল মার্কেটেও কিন্তু মার্জার অ্যাকুইজিশনে যে ইভেন্টগুলো আছে, ইনফ্যাক্ট আমাদের দেশেও যে লাস্ট যদি আমি 20 বছরের মধ্যে যে মার্জার গুলো হয়েছে, এই স্টার্ট করে বিডিবিএল থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এই পরবর্তীতে আইসিবি ইসলামী ব্যাংক, এছাড়াও যে বেশ কয়েকটা যে মার্জার হয়েছে সেগুলো প্রত্যেকটাই মানে খুব একটা বেশি সাকসেসফুল স্টোরি না। তারপর আমরা কেন এত বেশি আশাবাদী বাংলাদেশের মার্কেটটাকে নিয়ে, বা এখান থেকে আসলে আশা করার জায়গাটা আসলে লিস্টেড যে কোম্পানিগুলো আছে সেখানে কত পার্সেন্টেজ আমি বলবো যে 30-35% আমরা এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে হয়তো একটা ভালো কিছু রিটার্ন আসবে। ব্যাংকের মার্জার অ্যাকুইজিশন থেকে আসলে খুব বেশি আশা করার কিছু, এটা একদম স্পষ্ট কথা। এটা জাস্ট সার্ভাইভালের জন্য ব্যাংক এবং এনবিএফআই কে মার্জ করে যেতে হবে, বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানিকে মার্জ করে যেতে হবে তাদের ক্যাপাসিটি বাড়ানো হবে। আমাদের এখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মাত্র 20 কোটি টাকা পেইড আপ ক্যাপিটালে কম, মার্কেটে ক্যাপিটাল মার্কেটে আসলেও নয় আর 10 কোটি 15 কোটি টাকা হয়, 20 কোটি টাকা একটা কোম্পানি আসলে হাজার হাজার কোটি টাকার অ্যাসেট নিয়ে বসে থাকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, যারা শুধু এফডিআর করে এফডিআর এর ইন্টারেস্ট দিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করে। এইসব জায়গাতে আসলে স্বচ্ছতার কারণে, প্রাতিষ্ঠানিকভাবে স্বচ্ছতা এবং আমি বলবো যে ম্যানেজমেন্ট কস্ট গুলো কমানোর জন্য এখানে মার্জার গুলো জরুরি। প্রফিটেবিলিটি আসলে খুব বেশি এখানে কাজে আসবে। যারা মার্জ করবে
অ্যাকুইজিশন হবে সেক্ষেত্রে হচ্ছে এক নম্বর খুব সার্ভাইভাল যাদের ফ্যাক্ট হয়ে গেছে, হয়তো সার্ভাইভ করতে পারছে, তখন একটা হয়তো বড় ব্যাংক বা মাঝারি ধরনের দুটো ব্যাংক হলে তারা হয়তো পরবর্তী 5 বছরের জন্য একটা সিনার্জি। বাট এখানে এটা সফলতা নির্ভর করবে, যারাই সফল হবে ম্যাক্সিমামই একটু বিফল হওয়ার চান্সেস বেশি, যারাই সফল হবে তাদের উপর মেইন কনসেন্ট্রেট হবে যে প্রাতিষ্ঠানিক সুশাসন, যারা এটা নিশ্চিত করতে পারবে তারাই শুধু ভালো রিটার্ন। আমি যে বা আমাদের নিজেদের রিসার্চ আমরা যে কারণে বেশি আশাবাদী সেটা হচ্ছে যে বাংলাদেশের লিস্টেড কোম্পানি হচ্ছে 300-350, এর বাইরেও বাংলাদেশে প্রায় আমি শুনছিলাম যে প্রায় হাজার হাজার কোম্পানি আছে। অন এন এভারেজ প্রত্যেকটা গ্রুপ অফ কোম্পানিতে যদি আমরা দেখি মিনিমাম আমার 20-30টা গ্রুপ অফ কোম্পানিতে গ্রুপ অফ কোম্পানিতে 30-40টা কোম্পানি থাকে। এই কোম্পানিগুলো আসলে ম্যাক্সিমাম রিসার্চের ছোট ছোট কোম্পানি, বিভিন্ন পারপাসে, কোনোটা ট্যাক্স পারপাসে, কোনোটা হয়তো এমনিতেই হয়তো বিজনেসে তার জন্য নাই, তারপরে করছে, তারপরে মনে করা যে সাপ্লাই চেইনের কারণে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কারণে একটা কোম্পানি তৈরি হয়েছে। এইসব কোম্পানিগুলোকে এখন দেখা যাচ্ছে যখন ব্যাংকের সিঙ্গেল ফান্ড এক্সপোজার হাই হয়ে গেছে, তারা এখন গ্রুপ অফ কোম্পানিগুলোকে দিয়ে সিঙ্গেল ফান্ড এক্সপোজার গুলো বাড়াচ্ছে লোন পাওয়ার জন্য। ব্যাংকের তো ক্যাপাসিটি কমে গেছে, এশিয়ান কোম্পানিগুলো আসলে রাখার কোনো প্রয়োজন। অনেক কোম্পানি আছে বড় বড় বাংলাদেশের যারা রিনিউ কোম্পানিগুলো আছে তারা ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনের দিকে মুভ করতেছে, অনেক অনেক কোম্পানি সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশনের দিকে যাচ্ছে। এখন সেকেন্ড জেনারেশন পর্যন্ত হয়তো ঠিক আছে, থার্ড জেনারেশনের কাছে আসলে ব্যবসা তারা এমন হতে পারে যে তারা নাও করতে চায়, তো সেক্ষেত্রে বিক্রি করে দেওয়াটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমান। খুব রিসেন্ট একটা রিসেন্টও বলা যায় না, 2 বছর আগে জাপান টোবাকো বাংলাদেশের আকিজের ব্যবসাটা তারা ফান্ডটা পেয়েছিল, সেটা দিয়ে তারা জনতা জুট নামে আর একটা জুট কোম্পানিকে কিনে নিয়েছে। তো টোটালি একদম অ্যাপার্ট ফ্রম সিগারেটের বিজনেস থেকে টোবাকো বিজনেস থেকে ডিফারেন্ট আছে, যদিও বা কি বলে আকিজের বাংলাদেশের সবচেয়ে বড় জুট কোম্পানি, জুট ম্যানুফ্যাকচারিং আছে, তারপর সেকেন্ড লার্জেস্টটাকে কিনে নিয়েছে। আমার নিজের আগ্রহ ছিল যে জনতা জুটকে আগে থেকে ছিল, খুব ভালো লাগে। তো জনতা জুট কেন এটা বিক্রি করলো, আমি ওনাদের সাথে যোগাযোগ যে আমার যে সেকেন্ড জেনারেশন আছে তারা ব্যবসাটা কন্টিনিউ করার মতো তাদের ক্যাপাসিটি, তারা দেশের বাইরে সেটেল বা দেশে থাকলেও তারা আসলে কি বলে এই ব্যবসাটাকে চালানোর মতো তাদের ক্যাপাসিটি। সো আমার কাছে একমাত্র অপশন হচ্ছে আমি এটা বিক্রি করে দিয়ে টাকাটাকে ক্যাশ করে ফেলবো, অন্য কোনো বিজনেস অপরচুনিটি, বা আমি হয়তো এই টাকাটা ক্যাশ করে নিজেই। ওনারা যেমন জনতা জুট যেমন মানুষের লার্জেস্ট বন্ডের ইনভেস্ট, সবসময় তারা বিভিন্ন বন্ডে ইনভেস্ট করে থাকে। এই ধরনের অপশনের কারণে আমি বলতেছি যে নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে মার্জার অ্যাকুইজিশনের ইয়েটা বেড়ে যাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই কোভিড এর গত লাস্ট 3 মাসে বেশ বড় বড় কোম্পানি যারা আমরা লিডিং বিভিন্ন সেক্টরের লিডিং কোম্পানি যারা টপ শীর্ষ ব্যক্তিত্ব মারা গেছে। তো এই যে মারা গেছেন এটা আল্লাহর ইচ্ছা, এখানে আসলে মানুষের উপরে গ্লোবালিও প্রচুর মানুষ মারা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের অ্যাসপেক্টের থেকে কিন্তু এটা একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। অ্যাটলিস্ট 10টা বড় বড় গ্রুপ অফ কোম্পানি শীর্ষ ব্যক্তি যখন মারা গেছেন তখন এই 10টা কোম্পানির মিনিমাম কম করে হলেও 1 থেকে 1.5 লাখ এমপ্লয়ি আছে, অন্তত আর এদের ডিপেন্ডেন্স অনেক প্রচুর মানুষ ওনাদের ব্যবসা করতে পারে। তো যদি তাদের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন ব্যবসাটা না করতে পারে তাহলে স্বাভাবিকভাবে এই ব্যবসাগুলোকে ছেড়ে দিতে হবে, বা আমরা যেগুলো বলতে করেছি যে যদি অ্যাকুইজিশন না হয় তাহলে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট এজেন্ট বসা হলেও এই ব্যবসাগুলোকে রান করতে হবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান এটার উপর নির্ভরশীল, এই ক্ষেত্রে নিয়ে তো রিস্ক নেওয়া যাবে। এই জায়গা থেকে নেক্সট 5 বছরের একটা হোপ আমরা সবাই দেখতে পাচ্ছি, তবে এটাও অবভিয়াসলি খুব সার্টেন একটা টাইম আছে। 5 বছর এমন হতে পারে যে টু ভেরি অনেস্ট যেটা বললাম যে 60-70% আসলে মাধ্যমে ফেল হওয়ার চান্সেস সবচেয়ে বেশি, তবে যতটুকু সফল হওয়ার সম্ভাবনা আছে ততটুকু কম, কারণ ভ্যালু গুলো আসলে অনেক বড় বড় স্কেলেই হচ্ছে এবং সেটা আমাদের নিজেদের ইকোনমির জন্য আসলে খুব বেশি প্রয়োজন। সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন বিজনেস কন্ডিশন যদি না পারে তাহলে এমন কারো কাছে চলে যাওয়া উচিত যারা প্রফেশনাল জিনিসটা হ্যান্ডেল। আমি এই কোশ্চেনটা আসলে মানে স্যার যারা শুনছেন তারা সবাই তো একটা হয়তো আশাবাদ আছে। আমি জাস্ট আগের টপিক একটু করে কথা বলি, ইউনাইটেড এয়ারে একটা জিনিস হচ্ছে যে দুর্বৃত্তায়ন
আছে প্রাতিষ্ঠানিক দিক। আমাদের দেশে যেটা হচ্ছে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক। শুধু ইউনাইটেড এয়ার আসলে এটার জন্য দায়ী না, বা শুধু ইনভেস্টররা আসলে ইউনাইটেড এয়ারের দামটা কমে যাওয়ার জন্য বা ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য দায়ী। এটা আসলে অল টুগেদার অনেকগুলো পার্টি এটার সাথে অডিটররা যেমন দায়ী ছিলেন, এটার সাথে মার্চেন্ট ব্যাংকার যারা ছিলেন তারাও দায়ী ছিলেন, ব্রোকারেজ আমরা যারা কাজ করছি সেকেন্ডারি তারাও কিন্তু দায়ী। 10টা বছর ধরে এটা কিন্তু ব্যাকআপ আমরাই দিচ্ছি, আমরাই দিয়ে এই কোম্পানিটাকে আমরাই লাইভ রাখছি, আমরা কিন্তু কোনো বন্ধ করতে পারি। তাহলে এই জায়গাগুলোতে আসলে আমাদের করণীয়, আমরা আশাবাদী যে সামনে ভালো হবে, আসলে আমাদেরও তো কিছু করণীয় আছে। করণীয় বলতে আমাদেরকে আসলে বাংলাদেশের রেসপেক্টে এখন পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম প্রায় মনে হয় 100 উপরে আছে, কিন্তু ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম আসলে হাতে গোনা। তাহলে এই জায়গাগুলোতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম গুলোকে এফআরসি কে অনেক বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, কারণ তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট উপর নির্ভর করে বাকি ডিসিশন আছে। এখানে কর্পোরেট গভর্নেন্স কোড একটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তার যে সার্টিফিকেশন সেটা খুব ভালো কোনো অডিটর থেকে চার্টার্ড সেক্রেটারি ফার্ম থেকে সেটাকে মেনটেন করতে হবে। যারা নীতি নির্ধারক পজিশনে আছে বিএসসিসি ডিএসসিসি সব জায়গা থেকে আসলে একটা কোম্পানিতে আসার সময় আসা এবং আসার পরবর্তী অন্তত পরবর্তী 3 বছর কন্টিনিউয়াস আসলে সুপারভিশনে রাখা উচিত। আমরা মুক্তবাজার অর্থনীতির নামে আসলে ডিসক্লোজার বেসিসে কোম্পানিগুলোকে অ্যাড করতে এবং এর পরবর্তী বছরগুলোর যখন কোম্পানিগুলো লিস্টেড হয়ে যায় তখন আসলে এই ইন্টারফেয়ার করতে চাই না দেখি আমাদের আইনের ওই বাধ্যবাধকতা নাই যে আমরা এটা ফলো আপ করবো, কিন্তু এই অব্লিগেশনটা থাকা উচিত। এবং খুব স্বাভাবিক, আমি আমার এক কলিগ কিছুদিন আগে বলতেছিলাম যে এই যে কোম্পানিগুলো যে সিএনএ টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, এইসব কোম্পানিকে যারা লিস্টেড করছে বা লিস্টেড যারা ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে, আর এখান থেকে যারা বড় বড় চাপে বাউন্ডারি চাপে যারা ট্রেড করতেছে তাদের লিস্টটা বের করে আসলে পাবলিশ করা উচিত, তাদেরকে অ্যাটলিস্ট 3-5 বছর জন্য ব্যয় করা উচিত। তখন কোম্পানিগুলো সার্ভাইভালের জন্য এই যে ইন্টারমিডিয়েট সার্ভাইভালের জন্য আরো বেশি সচেতন হয়ে কাজ করবে। আমাদের কাছে তখন ইনভেস্টমেন্টে যখন আমি কাজ করতাম আমাদের কাছে আমরা ওই পার্টিকুলার ওই টাইমটাতে আমরা প্রায় 11টা আইপিএম রাইটস এর কাজ করেছি, এবং আমি আমার মনে হয় অন্তত 33টা অ্যাকাউন্টে কাজ করার পরে 11টা আইপিও লিস্টেড হয়েছে বা রাইটস পাস মানে ইয়ে হয়েছে, প্রসেস হয়েছে। এর মধ্যে কার্টুন টেক্সটাইল এক সময় আমাদের কাছে এসেছে, আমরা 6 মাস কাজ করেছি, কিন্তু একটা টাইমে আমরা বুঝি যে এই সিনারিওটা আসলে আমরা একসেপ্ট করতে পারতেছি না, সো আমরা এটা আইপিওটা করবো, আমরা কাজটা ছেড়ে দিচ্ছি। কিন্তু কেউ না কেউ বাধ্য হয়ে কিন্তু কাজটা করতে হচ্ছে ব্যবসার খাতে। এই জায়গাগুলোতে আসলে মার্চেন্ট ব্যাংকগুলোকে এবং ব্রোকারেজগুলোকে আসলে স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট না নিলে মার্কেটে আসলে ক্ষতিগ্রস্ত। শুধু হয়তো পার্টিকুলার একটা টাইমে হয়তো আমি হচ্ছি না, অন্য আরেকজন হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু লসটা আমার কাছে চলে আসবে। ক্যাপিটাল মার্কেট হচ্ছে জিরো সামথিং, এখানে আজকে আমার প্রফিট মানে হচ্ছে আরেকজনের লস, কালকে আমার লস মানে আরেকজনের প্রফিট। লং রানে কিন্তু আসলে আমাকে খুব কম মানুষ এখান থেকে, খুব কম প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ছাড়াই কিন্তু আসলে ইনস্টিটিউশনাল ইনভেস্টর ছাড়া খুব কম মানুষ এখান থেকে প্রফিট পেতে পারে। আমাদের এই জায়গা থেকে আসলে আরো বেশি সচেতন হওয়া উচিত, আর যারা রেগুলেটরি জায়গা আছে তাদেরকে আসলে আরো বেশি অ্যাক্টিভ রোল এবং শুধু নিজের পর্যায়ে না, এখানে অনেক বেশি অটোমেশনের ব্যবস্থা করা উচিত, যাতে করে যে স্টেটমেন্টটা সে ট্যাক্সের জন্য দিচ্ছে, যে স্টেটমেন্ট সে ব্যাংকের কাছে দিচ্ছে, আরজিসি তে দিচ্ছে, বিডাতে দিচ্ছে, এসএসসি তে দিচ্ছে, সবগুলো যেন একই স্টেটমেন্ট হয়, একই ডকুমেন্ট হয়। এটা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম হলে যেখান থেকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে তার সব ডকুমেন্টেশন যখন থেকে সাবমিট করতে হবে, সেখানে যখন একটা জায়গা থেকে যখন অ্যাসেসমেন্ট হবে তখনই এই জায়গাতে স্বচ্ছতাটা ইয়ে হবে। অটোমেশনটাই হচ্ছে কি আমাদের জন্য নিষ্পত্তি, যেটা আমাদের স্বচ্ছতাটা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাটাকে নির্ভর করে। পলিসিগত যতটুকু আছে ততটুকু যথেষ্ট। এখন আমাদেরকে আগে আসতে হবে এটাকে আইটি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। আমরা মনে হয় আমাদের বিনিয়োগকারীদেরকে আসলে বলতে পারি যে আপনাদের যাদের আইডল ক্যাপিটাল আছে, আপনারা ক্যাপিটাল বসিয়ে রেখেছেন, তারা ক্যাপিটাল মার্কেটে আসতে পারেন, তবে সরাসরি ট্রেডের জন্য না, আজকে কিনে কালকে বিক্রি করে আপেল কমলা কেনার জন্য না। ডিভিডেন্ড থেকে তো আপনারা আসলে ইয়ারলি ভালো একটা গেইন করতে পারেন লং টার্মে। আবার কেউ হয়তো ট্রেড করতেও আসবে, ট্রেড না করলে ক্যাপিটাল মার্কেট কেমনে চলবে? তো সব মিলে আসলে ব্যাপারগুলো কি এতই সহজ? এত সহজ
মনে হয় না। আমরা যত তাড়াতাড়ি বিনিয়োগকারীদেরকে নলেজ শেয়ার করতে বলছি, বিনিয়োগকারীরা তো এখনো ডিসাইডই করতে পারছে না যে কোন শেয়ারগুলোতে ডিভিডেন্ড তারা গ্রহণ করবে আর কোন শেয়ারগুলো তারা ট্রেড করবে, অথবা তারা বছরের পর বছর বিনিয়োগ করে শুধু ডিভিডেন্ড নিলেই বা অসুবিধা কোথায়। একটু আমরা আমাদের সময় একেবারে শেষের দিকে, এটা লাস্ট প্রশ্ন। আমি দীর্ঘদিন ধরে উদ্যোক্তা ফোরাম বাংলাদেশ নিয়ে কাজ করছি, যেখানে আমরা স্টার্ট আপ নিয়ে কাজ করছি। এই জন্য ক্ষুদ্রদের প্রতি, ছোটদের প্রতি আমার ভালোবাসাটা একটু অনেক বেশি। হয়তো 99% ভালোবাসা হচ্ছে ছোট ক্ষুদ্র তাদের প্রতি, আর 1% বড়দের প্রতি। সেই হিসাবে এই ক্যাপিটাল মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের, ক্ষুদ্র উদ্যোক্তা যারা স্টার্ট আপ নিয়ে যারা কাজ করছে, তাদের জন্য কি কোনো সুখবর আছে? আমি দেখছি না অন্তত। যদি জনাব নূর মোহাম্মদ বাবু একটু বলতেন যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো অল্প অল্প টাকা নিয়ে, সারা পৃথিবীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনেক ফ্যাসিলিটিস রয়েছে, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কি কিছু আছে, বা আপনাদের কাছে বা আপনার প্রতিষ্ঠানে কিছু কি আছে এই ছোট উদ্যোক্তাদের জন্য কোনো সহযোগিতা? ধন্যবাদ স্যার। আমি একটা পয়েন্ট স্কিপ করে গেছি, সেটা একটু বলছি। বিসেক থেকে রিসেন্ট গত 2 বছর আগে একটা ডিরেক্টিভ আসছে স্মল ক্যাপ নিয়ে। স্মল ক্যাপ যেসব কোম্পানির পেড আপ ক্যাপিটাল বিলো 30 কোর, 5 to 30 কোর, তাদের জন্য একটা স্মল ক্যাপ একটা নতুন উইন্ডো কিন্তু চালু হয়েছে। তো আমার ব্যক্তিগত সুযোগ হয়েছে, আমার গ্রুপ অফ কোম্পানির একটা কনসার্ন, সেটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে, ওটা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। আমরা ফাইল সাবমিট করি না এখনো, বাট ওটা প্রসেসে আছে। যারা স্মল ক্যাপ নিয়ে, যারা ছোট উদ্যোক্তা, ছোট বলবো না, মোটামুটি মিড রেঞ্জের, তাদের জন্য একটা নতুন উইন্ডো চালু হচ্ছে স্মল এই ক্যাপিটাল মার্কেটে। ওটা আলাদা উইন্ডো থাকবে, আলাদা ট্রেড হবে। দেন ওদের 3 ইয়ার্স এর পারফরমেন্স গ্রোথ রেট দেখে মূল মার্কেট লিস্টিং করাবে, যেটা এখন পর্যন্ত আমি জানি। তো এটার জন্য বেশ কিছু স্টক হাতে নিয়ে, 8-10টা স্টক হাতে নিয়ে হয়তো বা এটা লঞ্চ করবে। আর আমার পয়েন্ট অফ ভিউতে আমি যদি বলি, ক্ষুদ্র উদ্যোক্তা বলতে যার কাছে 100 টাকা আছে, যার কাছে 100 কোটি টাকা আছে, তো দুইজনেরই রেশিও কিন্তু সেম। আপনি ইনভেস্টমেন্টটা করবেন কোন লেভেলে করবেন, কোন লেভেলে করবেন, আপনি লং টার্ম, শর্ট টার্ম, ট্রেডিং, 3টা ওয়ে আছে। আপনি আমার লাস্ট 12 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে বলবো, আপনি 80% ইনভেস্টমেন্ট আপনার 1 লাখ হোক, এটা 1 কোটি টাকা হোক, 80% ইনভেস্টমেন্ট আপনার করেন একদম ব্লু চিপ শেয়ারে, যেহেতু আপনি শুধু ডিভিডেন্ড আর্নিংটা নেবেন, আর কিছু নেবেন না। 10% শেয়ার করতে পারেন আপনি, শর্ট টার্ম 2-3 মাস ট্রেড করবে, 2-3 মাস একটা গেইন নেবেন। বাকি 10% আপনি ট্রেড করতে পারেন ডেইলি। বাট আপনি পোর্টফোলিওটা সাজাবেন এমন ভাবে, এটা যে আমার কাছে কিছু আমি যেহেতু ম্যানেজমেন্টের স্টুডেন্ট, এটা একটা আমার জন্য এটা বিব্রতকর বলবো যে সবাই ফাইন্যান্স গ্রাজুয়েটরা কিন্তু এই ট্র্যাকে আছে। তো আমি একটু ডিফারেন্ট, আমি ম্যানেজমেন্ট থেকে এই ট্র্যাকে আসছি, তো এটা কাজ করছি, এনজয় করছি। আমি স্টুডেন্ট লাইফ থেকে আমার ফাইন্যান্সের যারা ফ্রেন্ড ছিল, তাদের মাধ্যমে কিন্তু আমার ক্যাপিটাল মার্কেটে যাওয়া, এবং আমি আইপিও তখন অ্যাপ্লাই করতাম 2005-6 দিকে। তো তাদের মাধ্যমে গিয়ে প্রথমেই গিয়ে দেখি যে এটা একটা মাছ বাজারের মতো, কি একটা অবস্থা, এখানে এখানে মানুষ কিভাবে থাকে। তারপর ডে বাই ডে আস্তে আস্তে বুঝলাম, জানার পরে আমার একটা ভালোবাসা তৈরি হলো ক্যাপিটাল মার্কেটের প্রতি। তো আমি একসময় ক্ষুদ্র বিনিয়োগকারী ছিলাম বলছি এই কারণে, রাইট নাও আমার কোনো ইনভেস্টমেন্ট নাই ক্যাপিটাল মার্কেটে, কারণ সবাইকে সবকিছু ফেভার করে না। এটা কিন্তু একটা লাখেরও ব্যাপার আছে। আমরা যে ক্যাপিটাল মার্কেট একদম বলছি 100% নলেজ লাগবে, ঠিক আছে, মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায়, ইনসিডেন্ট ঘটনা ঘটে যায়, যেগুলোর কারণে কিন্তু যে সাদিক ভাই বললো যে অনেক বড় বড় এন্টারপ্রেনার কিন্তু মৃত্যু হচ্ছে, অনেক মারা যাচ্ছে, এটার কারণে অনেকগুলো আনএমপ্লয়েড হচ্ছে মানুষজন। তো কপালে যদি থাকে অনেক কিছু হতে পারে, বাট আমাকে কেন জানি সুইট করে না ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট অ্যাজ ইনভেস্টর হিসাবে। তো আমি বেশ কিছু ইনভেস্টমেন্ট করেছিলাম, বাট আমি কিছু জায়গায় আমার কিছু মানে কি বলবো, এটাকে আসলে আমার ব্যাড লাক বলবো। তো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদেরকে আমার মানে তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আসেন। আমি ফাইন্যান্সের স্টুডেন্টকে অলওয়েজ ওয়েলকাম করি। যারা চিংবর্সে ফাইন্যান্সের স্টুডেন্ট তারা জানে, লাস্ট 4 ইয়ার্স 5 ইয়ার্স এর বেশ কিছু ছেলে কিন্তু আমার ইন্টার্ন করেছে, একদম উপরের সারি যারা 3.8 3.75 পেয়েছে, এই ধরনের স্টুডেন্ট গুলো কিন্তু আমার ইন্টার্ন করেছে। আমি আমার যতটুকু জানা মতো আছে, আমার স্টক চেঞ্জে ওদেরকে পাঠিয়ে, বিভিন্ন সেমিনারে পাঠিয়ে, এবং আমি নিজে হাতে কলমে শিখিয়েছি প্রতিটা ডিপার্টমেন্ট, সিডিবিএল, কমপ্লায়েন্স, সবগুলো শিখিয়ে কিন্তু ওদেরকে মোটামুটি বলেছি যে তোমরা মোটামুটি, আমি একটা নলেজ ওভারভিউ দিয়ে দিয়েছি তাদেরকে, ফাইন্যান্স স্টুডেন্টকে। তো ওরা এর মধ্যে কিছু কিছু আবার, এই একজন আমাকে নক করলো পরশুদিন, সে বিসেকের একটা পোস্টে, মনে হয় যে বিসেকের চেয়ারম্যানের আন্ডার থাকবে, সে পার্সোনাল সেক্রেটারি টাইপের কিছু একটা পোস্টে, সে বলছে ভাই আমি ইন্টার্ন করাতে আমার অনেক ভালো হয়েছে,
যে আমি অ্যাটলিস্ট অনেক কিছু লিখতে পেরেছি ক্যাপিটাল মার্কেট নিয়ে, অনেকগুলো কোশ্চেন আসছে। তো ক্ষুদ্র বিনিয়োগকারী পাশাপাশি স্টুডেন্ট যারা ফিউচার ইনভেস্টর, তাদের প্রতি আমার বেশি উইকনেস। তারা যদি বেশি আসে, তারা যদি আমি অলওয়েজ ওয়েলকাম। যারা আসে তারা জানে আমি সময় দিই, চেষ্টা করি আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক বাইরের হোক ক্যাপিটাল মার্কেট নিয়ে তাদের আমার নলেজ শেয়ার করতে। পাশাপাশি আমি বলবো শুরুতে তারা আইপিও করুক, প্রাইমারি শেয়ার আসুক। যেমন ওয়ালটন আমি এমন কাউকে বলি নাই, বাদ নাই যে ভাই একটা বিও অ্যাকাউন্ট করেন, করে ওয়ালটনটা অ্যাপ্লাই করেন। সবাইকে বলেছি। কেন? ওয়ালটনের ফান্ডামেন্টাল বেসটা অনেক স্ট্রং, আমরা যারা আছি তারা জানি। এবং যারা ইনস্টিটিউট যারা বিডিং করেছে তারা কিন্তু কেউ 440-600 পর্যন্ত বিডিং করেছে কিন্তু ওয়ালটনে, বাট রেগুলেটরস এটাকে কাট অফ প্রাইস করে দিয়েছে 252 টাকায়। 252 টাকাটা অনেক, মানে আমি বলবো অ্যাজ এ যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্য একটা ভালো প্রাইস। তারা যদি এই শেয়ারটাতে অ্যাপ্লাই করে এবং যদি শেয়ার পায়, ভালো একটা গেইন পাবে শুরুতে, একটা পজিটিভ থিঙ্কিং, তার শুরুতে একটা পজিটিভ থিঙ্কিং পাবে। দেন ওরা আপনারা ডে বাই ডে ওয়ালটনের ট্রেডটা দেখে শিখলো যে ট্রেড কিভাবে হচ্ছে, ফান্ডামেন্টাল বেস সেগুলো কি, দেন আসলো। এইভাবেই তারা স্টেপ বাই স্টেপ আসতে পারে। আর স্টার্টআপ বিজনেস নিয়ে আমি স্যারের অনেক কিছু জানি, স্যারের অনেক কাজ করছে স্টার্টআপ বিজনেস নিয়ে। আমিও এই সিকিউরিটি কাজের পাশাপাশি ছোটখাটো বিজনেস চেষ্টা করছি, মানে আমি চেষ্টা করছি কিছু করতে। কারণ আমার মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমার ইমেইলে প্রতিদিন অনেক সিভি, সবাই ভাইয়া স্যার জব একটা জব দেন। তো আসলে আমি মানে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই, কারণ কয়জনকে না করা যায়। তো আমার মধ্যে একটা ধারণা আসলো যে না, আমি কিছু করব আমার জন্য না, আমি যে জব করছি আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালোভাবে আছি, বাট আমি যদি কিছু করতে পারি সোসাইটির জন্য, যেন আমার আন্ডারে 15-20 জন ছেলে যদি এমপ্লয়মেন্ট হয়, 15-20 জন বলবো শুরুতে, তো এটা আমার জন্য বিশাল অ্যাচিভমেন্ট। আমার বিজনেস যাই হোক, তো আমি কিছু বিজনেসে ইনভলভ হয়েছি আপনাদের দোয়ায়। তো চেষ্টা করছি কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে, যদিও আমার এই কি বলে এটা ক্যাপাসিটি খুবই কম। তো এই ব্যাপারটা আমি বেশি আশাবাদী আর কি। আর একটা কথা আবার বলছি, বারবার বলছি, যারা আসবেন আমার কাছে আমার শেয়ার বাজার রিলেটেড, আমি যা জানি অ্যাটলিস্ট যতটুকু জানি সব শেয়ার করব। কোনো বাধা নাই, কোনো জড়তা নাই, ডিরেক্ট চলে আসবেন আমার কাছে। আমার অফিস আগ্রাবাদে আছে। মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। আপনারা জানতে আসেন, ইনভেস্টমেন্ট করতে না। আগে জানেন, 1 বছর আসেন, 1 বছর জানেন, শিখেন, দেন আপনি এবার ডিসাইড করেন আপনি ইনভেস্টমেন্ট করবেন কিনা। আমি কাউকে এনকারেজ করি না শুরুতে ইনভেস্টমেন্ট করতে। শুরু করতে বলি যদি সম্ভব হয় আপনি একটা আইপিও করতে পারেন, বিও অ্যাকাউন্ট করে আইপিও করতে পারেন। আইপিও করে আপনি নলেজ গেদার করেন, জানেন অনেক বেশি শেয়ার বাজার নিয়ে জানেন। কারণ আমাদের শেয়ার বাজারের বিও অ্যাকাউন্ট ফর্মে কিন্তু রেড সাইন লেখা আছে, জেনে বুঝে বিনিয়োগ করুন, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এই কথাটা বারবার লিখে দেওয়ার কারণ হচ্ছে যখন যে ফর্মটা ফিল আপ করতে যাবে সে কিন্তু তার রেড মার্ক চোখে পড়বে, লেখা আছে এই যে ঝুঁকিপূর্ণ। আমরা নো ডাউট ঝুঁকিপূর্ণ, বাট এখানে সাকসেস রেট আছে। বর্তমান যেটা চেঞ্জ আসছে, এই চেঞ্জের মাধ্যমে আমরা আশা করছি ভালো একটা ক্যাপিটাল মার্কেট আমরা ফিউচারে পাবো। সাদিক ভাই বললো অর্থাৎ 3 ইয়ার্স আমরা হয়তো একটা ভালো ব্রাইব্যান্ড ক্যাপিটাল মার্কেট পাবো। এনাম ভাই কিছু ভালো এক্সাম্পল দিয়েছে, যে স্কয়ার ফার্মার একদম বেসিক কিছু কথা বলেছে। তো কারা ইনভেস্টমেন্ট আসবে, যারা ইনভেস্টমেন্ট বর্তমানে করতে যাচ্ছে, অনেকে কমেন্ট করেছে যে এই মুহূর্তে আসা ঠিক হবে কিনা, আসবে কিনা। তাদেরকে আমি একটা কথা বলবো এখানে খুব সংক্ষেপে, হু ক্যান বি ইনভেস্টর, কারা ইনভেস্টমেন্টে আসার যোগ্যতা রাখে। আপনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করে এটার প্রফিট দিয়ে আপনি ডেইলি বাজার করতে পারবেন না, মান্থলি কিছু পাবেন না। আপনি যদি চান যে লং টার্ম কিছু করতে চাচ্ছেন, আপনি ক্যাপিটাল মার্কেট মোস্ট ওয়েলকাম, বাট আপনার ফান্ডটা হতে হবে অবশ্যই নিজের এবং 100% আইডল মানি। এখানে কোনো ক্রেডিট কার্ড, কোনো কার ফ্রেন্ডের থেকে টাকা নিয়ে এসে কোনো দরকার নাই। আমরা একদম ডিসকারেজ করছি এই ব্যাপারগুলোতে। আপনি কারো কাছ থেকে শর্ট টার্ম ফান্ড, আপনার ফ্যামিলির একটা প্রপার্টি সেল করেছেন, শর্ট টাইম 3 মাসের যে টাকাটা আছে আমার হাতে নিয়ে চলে আসলাম, না ভাই আসেন না। আপনাদের কাছে মানে আমার করজোর বিনতি অনুরোধ, আপনারা আসেন না এই মার্কেটে। যার কাছে এই ফান্ডটা লাগবে না, সে আফটার 10 ইয়ার্স লাগবে না, এটা এই ডিপোজিটের মতো থাকবে, এফডিআর এর মতো, তারাই শুধু ক্যাপিটাল মার্কেটে আসতে পারবে। আর একটা পয়েন্ট আমি একটু বলি, সেটা হচ্ছে ফুল অ্যামাউন্ট যেটা এনাম ভাই কভার করেছে, ফুল অ্যামাউন্ট কোনোদিন কেউ ইনভেস্টমেন্ট করবেন না। আপনার কাছে 10 লাখ, আপনি 2 লাখ টাকা দিয়ে শুরু করেন, 2 লাখ শুরু করেন, স্টেপ বাই স্টেপ যান।
আর থার্ড যেটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে বন্ড মার্কেট নিয়ে, যেটা আমি শুরুতে বলেছিলাম। বন্ড মার্কেটের চেঞ্জটা কেন আসবে? এখন ব্যাংকের এফডিআর রেট দেখেন 6%, বিলো 6%। বাট বন্ড পারচুয়াল বন্ড মার্কেট যেটা আমরা লঞ্চ করতে যাচ্ছি সামনে ক্যাপিটাল মার্কেটে, ওটাতে কিন্তু 10% to 9% ফিক্সড একটা আপনার ডিভিডেন্ড থাকবে, ইন্টারেস্ট থাকবে। তো যার ফলে ব্যাংকের ফান্ডিংটা কিন্তু একটু মুভ করবে এবং ব্যাংকগুলো কিন্তু বন্ড ছাড়বে। আর গত গত প্রায় 10-15 দিন আগে এসসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু একটা 700 কোটি টাকার বন্ডে অ্যাপ্লাই করেছে। এটা সাদিক ভাই ভালো জানবে, আনাম ভাই জানবে। অ্যাপ্লাই করেছে, এটা মনে হয় খুব সম্ভবত পারমিশন দিয়ে দিবে তাড়াতাড়ি। তো কিছু ইন্টারন্যাশনাল ব্যাংক কিন্তু বন্ড ছাড়ছে বাংলাদেশে কিছু বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারাও কিন্তু বন্ডের দিকে ঝুঁকছে। কারণ সে ব্যাংকে মর্টগেজ দিয়ে লোন নেচ্ছে, শর্ট টার্ম লোন নিচ্ছে, সে যে বন্ড ছাড়ে বাজারে, সেটা কিন্তু তার কোনো একটা কর্পোরেট গ্যারান্টি দিয়ে হয়ে যাচ্ছে, কোনো মর্টগেজের ইস্যু নাই। এবং একটা ব্যাপার, ওখানে কিন্তু আপনার ইউনাইটেড এয়ার মতো এই ধরনের কোনো কিছু করার সুযোগ নেই। যারা খুব বেশি সাউন্ড, তাদের বিজনেসে ভালো ভালো উদ্যোক্তাদেরকে কিন্তু ফোকাস করছে। আর আমাদের অনারেবল চেয়ারম্যানের একটা মেসেজ সবাইকে দেওয়া আছে, সেটা হচ্ছে যেসব উদ্যোক্তারা খুব ভালো, তারা তাদের লাস্ট 10 ইয়ার্স 5 ইয়ার্স এর তাদের বিজনেস এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই আপট্রেন্ডে আছে, তাদের কাছে নিজে যাবে, নিজে গিয়ে ওনাকে বলছে আপনারা আসেন, আমি সবার সাথে কথা বলবো। কিন্তু আমি জানি না আগের ইতিহাসে এই ধরনের কিছু হয়েছে কিনা, যে একজন কমিশনার এত ফ্র্যাঙ্ক মানুষের সাথে, এত বেশি সবার সাথে কানেক্টেড, এবং সে কিন্তু উনি কিন্তু প্রায় কিন্তু লাইভে আসে। কিন্তু আমি জানি না আগে কোন কমিশনার এসেছে, আমার 12 ইয়ার্স এক্সপিরিয়েন্সে কিন্তু আমি পাই নাই এভাবে। উনি কিন্তু লাইভে আসছে এবং খুব ইজিলি কিন্তু সবকিছু শেয়ার করছে সবার সাথে। তো আমি শেষ করব একটা কথা দিয়ে, যে আমরা অনেক বেশি আশাবাদী। আপনারা লাস্ট 12 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স কি হয়েছে এগুলো ভুলে যান। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ইনভেস্টরের কোয়ালিটি নিয়ে বলবো। 2009 যখন আমি একটা কোম্পানিতে জব করছি সিকিউরিটিসে, তখন কিন্তু কিছু কাস্টমার আসছে 14,000 টাকা নিয়ে আসছে আমার কাছে, ভাই আমাকে গ্রামীণফোন শেয়ার দেন। উনি ব্যাকগ্রাউন্ড কি জানে না, কিছুই জানে না, জাস্ট টাকা নিয়ে চলে আসছে আমার কাছে যে আমাকে শেয়ার দেন। তো এই ধরনের বিনিয়োগকারী যারা আছে, আর যারা আমার মধ্যে প্রফেশনে আছে, তারা আপনারা অবশ্যই বিনিয়োগকারী সিলেকশনের ক্ষেত্রে চুজই হবেন অনেক বেশি, অনেক বেশি কেয়ারফুল হবেন, যে সে আসলে আপনার তাদেরকে এনকারেজ করবেন না ক্যাপিটাল মার্কেটে। এটা আমার সবার প্রতি অনুরোধ, যারা আমার ফেলো কলিগরা আছে। আর বিনিয়োগকারীদেরকে বলছি, এই মার্কেট 12.5 পি মার্কেট, এই মার্কেটে আমরা, তানভীর ভাই হয়তো বলতে পারে যে আমরা আবার সবাইকে আশ্বস্ত করছি, সেরকম কিন্তু কিছু না। আপনি লাস্ট 2 ইয়ার্স এর যদি কারো পোর্টফোলিও দেখেন আর বর্তমান পোর্টফোলিও দেখেন, অনেক চেঞ্জ কিন্তু এখনো কিন্তু মার্কেটে অনেক পিছিয়ে আছে। 2 বছর আগে থেকে 2018 সালের পোর্টফোলিও যেটা আছে মানুষের, আজকের পোর্টফোলিওর মধ্যে কিন্তু এখনো 30-40% পিছিয়ে আছে আমরা। তো 2010 এর আশা আমি কাউকে দেখাবো, স্বপ্ন দেখাবো না, তবে শর্ট গেইন পাবেন, এত বেশি গেইন পাবেন না যে একদম অনেক কিছু হয়ে যাবে, ডাবল স্ক্রিপ্ট হয়ে যাবে, কিছু হবে না। ভালো কিছু পাবেন, ভালো শেয়ার কিনবেন। একটা কথা বারবার বলছি, আপনারাই আমাদের প্রাণ। বিনিয়োগ না থাকলে আমাদের কোনো কিছু নাই, আমাদের কিছু কথা থাকবে না, এই মার্কেট টিকবে না। 80% ক্ষুদ্র বিনিয়োগকারী, আপনারা আমাদের প্রাণ। আপনারা অনেক বেশি, মানে কি বলবো এটাকে, অনেক বেশি কেয়ারফুল হবেন ক্যাপিটাল মার্কেটের স্ক্রিপ্ট সিলেকশনের ক্ষেত্রে। এমন করে স্ক্রিপ্ট সিলেকশনের জন্য করবেন না, আমাদেরকে অনুরোধ করবেন না, ফোর্স করবেন না যে সেটা কিনতেই হবে, আমাকে কিনে দেন, এটা আমার লাগবেই, শুনছি এটা এই হবে, প্লিজ এগুলো করবেন না। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে, আমাদের সময় শেষ, সময় পার হয়ে আরো 5 মিনিট হয়ে গেছে। তারপর আমরা মাত্র 1 মিনিট করে শুনতে চাই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একেবারে শেষ কথা হিসাবে 1 মিনিটে বলতে হবে। প্রথমে হচ্ছে জনাব মোহাম্মদ এনামুল হক, আপনি আপনার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে 1 মিনিটে কি বলবেন এই শেষ মুহূর্তে? এনামুল হক শুনতে পাচ্ছেন? স্থির হয়ে গেছেন। আর মনে হয় সাদিক, আপনার কাছে চলে আসি, যে 1 মিনিটে আপনি আপনার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি শেষ করার সময় একটা কথাই শুধু বলবো, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তাদেরকে প্রথমেই খুব বড় স্ক্রিপ্টে না আছে, খুব ভাইব্রেন্ট স্ক্রিপ্টে না আছে, প্রথমে অ্যাটলিস্ট 1 বছর সাইকেল শেয়ার গুলোতে ইনভেস্ট করা। সেখান থেকে তার যদি ব্যবসাটা বুঝে যে কয়েকটা আইপিও করলেন, সেটা থেকে বুঝে যদি তার কাছে মনে হয় যে হ্যাঁ এটা তার জন্য লাভজনক এবং যথেষ্ট সময় অ্যাটলিস্ট প্রতিদিন 5-10 মিনিট সময় দিতে পারবে, তাহলে এই ব্যবসাটাকে কন্টিনিউ করা। আর যদি মনে করো যে না, জিনিসটা আসলে কপালে, বাবু ভাই যেটা বলছে যে অনেকের কপালে কিন্তু হয় না, এটা একদম মানে লাকের এই ব্যাপারটা কিন্তু চমৎকার ভাবে ক্যাপিটাল মার্কেটে কাজ
সাথে অনেকের কারণে হয় না, সেক্ষেত্রে না করাটাই ভালো। পরবর্তী সময় একটা ভালো ক্যাপিটাল নিয়ে তারপরে মানে ইনভেস্টমেন্ট কখন করবো, যখন আপনার কাছে যথেষ্ট সেভিংস না থাকে, তাহলে ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট না করাটাই বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে এগুলো যে প্রোডাক্ট গুলো আছে ব্যাংকিং প্রোডাক্ট, সেখানে থাকাটা ভালো। আর যারা হচ্ছেন যে অলরেডি অনেকদিন ধরে মার্কেটে আছেন, তাদেরকে বলবো যে যেহেতু মার্কেট ভালো হচ্ছে, এখনই মানে একবারে সবকিছু মার্কেট ভালো হতেছে 2 মাস ভালো, এই জন্য নতুন করে আবার প্রচুর টাকা না ইনভেস্ট করি, বরঞ্চ যে শেয়ার গুলোর থেকে আপনি এক্সিট নেওয়া সম্ভব সেই শেয়ার গুলোকে এক্সিকিউট লিকুইড করে ভালো স্টকের দিকে যান। তাহলে একটা দিক থেকে যেটা হবে যে খারাপ শেয়ার গুলো আস্তে আস্তে ভলিউম কমে আসবে, এবং একটা সময় এই শেয়ার গুলোর দাম এমনিতেই কমে যাবে। যেগুলোকে আসলে বাদ করা উচিত, ইনভেস্টরদের রিজেক্ট করা উচিত, সেটা আসলে আমাদেরকেই করতে হবে। এটা আসলে কোনো প্রতিষ্ঠান বা বিএসসিসি আসলে নিজের কোনো কোম্পানিকে ডিলিস্টেড করতে পারবে না। ইনভেস্টর রিজেক্টেড হলে তখনই কোম্পানিটার আসলে ইয়ে হয়ে যাবে, আস্তে আস্তে সেটার উপর ইন্টারেস্ট কমে যাবে এবং দামটা কমে আসবে, দামটা পড়ে যাবে। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা জেনে বুঝে ইনভেস্ট করুন, এবং যখনই কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই কোনো এক্সপার্টের ওপিনিয়ন, কোনো ভাই বা ফেসবুক পেজ না দেখে, বরঞ্চ যারা প্রফেশনাল এখানে আছে, ব্রোকারেজ হাউস গুলোতে, মার্চেন্ট ব্যাংক গুলোতে আছে, তাদের কাছ থেকে সাহায্য নিতে কোনো সমস্যা নেই। সবাই সাহায্য দেওয়া প্রফেশনাল সার্ভিসের জন্যই কোম্পানিগুলো চালায়। প্রফেশনাল সার্ভিস নিলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার জন্য ভালো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাদেক আপনাকে। এনাম মাত্র 1 মিনিট সময় আপনার জন্য। 1 মিনিটে আপনার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কি বলবেন এই মুহূর্তে? আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। বাবু ভাই এবং সাদেক ভাইয়ের কথায় মোটামুটি সব চলে আসছে। ওই জেনে বুঝে আসলে বিনিয়োগ করতে হবে, নিজের টাকা নিজেকে সেভ করতে হবে। প্রফিট হচ্ছে পরে, আগে মূলধনকে বাঁচাতে হবে, ইনভেস্টও করতে হবে, প্রফিটও করতে হবে, কিন্তু খুব টেকনিক্যালি, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার কিনতে হবে। মাল্টিন্যাশনাল শেয়ারের দাম বেশি হলেও কিছু শেয়ার মাল্টিন্যাশনালে থাকতে হবে। আর বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, কিছু ভালো কোম্পানি আছে, সেগুলো তো দেখতে হবে। তারপরে পাওয়ার সেক্টরের কিছু কোম্পানি আছে, হ্যাঁ। এই বাংলাদেশে কিছু কোম্পানি আছে মাল্টিন্যাশনাল কোম্পানির লেভেলে, ওই ধরনের শেয়ার 50 শেয়ার দাম কম হলেও কেনার দরকার নাই, হ্যাঁ। আর মার্কেটে এসে অল্প পরিমাণে ইনভেস্ট করে শিখে জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই মার্কেটে আসবেন, বিনিয়োগ করবেন। ধন্যবাদ তানভীর ভাই। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় অডিয়েন্স, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনারা নিশ্চিত শুনতে পেরেছেন যে অনেকগুলো আশার কথা আপনারা শুনেছেন। বাংলাদেশের মূলধন বাজারে আবার বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হচ্ছে, এরকমই আমাদের আলোচকরা বলছেন। অবশ্যই আমি আলোচকদের সাথে একেবারেই শতভাগ একমত হয়ে আপনাদেরকে বিনিয়োগ করতে বলবো না। আমি বলবো ইতিহাস ভুলবেন না। কেন ভুলবেন না? কারণ হচ্ছে অতীতে যেভাবে আপনারা বিনিয়োগ করেছেন, বিদেশ হতে টাকা এসেছে, বর স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছে, আর শ্যালককে সেই টাকা দিয়ে বিনিয়োগ করিয়ে ফকির হয়ে গেছে। এই সকল ইতিহাস কিন্তু মনে রাখতে হবে। আর হঠাৎ করে অতি লোভী হয়ে বিনিয়োগ করা যাবে না। আপনারা আমাদের আলোচকদের পরামর্শগুলো খেয়াল করুন, আইপিও তে আসুন, অল্প অল্প করে বিনিয়োগ করুন, ভালো শেয়ারে বিনিয়োগ করুন, ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন, এবং অবভিয়াসলি একসময় গেইন করবেন। আর টাকা যা আছে তাই বিনিয়োগ করবেন না, তার কিছু অংশ বিনিয়োগ করুন, কিছু অংশ ডিভিডেন্ডের জন্য বিনিয়োগ করুন, কিছু অংশ দীর্ঘমেয়াদে শেয়ারে রেখে দেওয়ার জন্য, আর কিছু অংশ ট্রেড করার জন্য। এভাবে ভাগ করে বিনিয়োগ করুন, হয়তো ভালো হবে আপনাদের জন্য। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে শেষ করছি আজকে। তার আগে সকল অডিয়েন্স, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আর আজকে আলোচক বৃন্দ, আপনাদের চমৎকার আলোচনা, হয়তো আরেকদিন আবার আপনাদেরকে অনুরোধ করবো আমাদের সাথে আসার জন্য। তবে আমি একটু বলে রাখি অডিয়েন্সের কাছে, সুখবর হচ্ছে আমার নিজের পোর্টফোলিওতে গত 1 সপ্তাহ ধরে কোনো লস নাই। So this is a very good news from my side that টোটালি কোনো লস নাই, আরো কিছু সারপ্লাস আছে, সেটা নাই বললাম। সো সেই হিসাবে আমিও ধরে নিচ্ছি যে অনেকের পোর্টফোলিওতে সম্ভবত আপাতত লস নাই। অনেকের, আর অনেকের থাকতে পারে যারা হয়তো হিসাব নিকাশ করে মাঝখানে ছেড়ে দেন নাই, নতুন করে নেন নাই, তারা অনেক সময় ছেড়েও দিতে হয়, আবার নতুন করে নিতে হয়। সো আজকে অনেক কিছু আমরা জানলাম। সো জনাব নূর মোহাম্মদ বাবু, জনাব মোহাম্মদ এনামুল হক, জনাব সাদিক কবির, অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সাদিক ভাই, এনাম ভাই, স্যার আসসালামু আলাইকুম। সাদিক ভাইয়া, বাবু ভাইয়া, অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।